বর্তমান সময় কেন পার্সোনাল ব্র্যান্ডিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর এভরি বিজনেস। এইটা এমন একটা বিষয় হয়ে গেছে যে এইটা যেমন আমরা স্মার্টফোন ইউজ করি, রাইট? সো এক্স্যাক্টলি আমাদের ডেইলি পারপাসে আমাদের ভিডিও এডিটিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইউজ করা থেকে শুরু করে পার্সোনাল কন্টেন্ট ক্রিয়েশন সব বারই করা উচিত। দেখেন, একটা জিনিস কিন্তু কখনোই রিপ্লেস করা সম্ভব না, এন্ড দ্যাট ইজ কল ফেম। পার্সোনাল ব্র্যান্ডিং কেন ইম্পর্টেন্ট, লাইক ইন্ডিয়ান শার্ক ট্যাঙ্ক দেখেন বা শুনছেন, সো ওই জায়গায় বোর্ডের ফাউন্ডার লাইক আমান গুপ্তা, ও কিন্তু একটা বলছিল যে কন্টেন্ট ইজ কিং। এইখানে পার্সোনাল ব্র্যান্ডিং এর মেইন যে মজার যে জিনিসটা সেটা হচ্ছে একটা ট্রাস্ট ক্রিয়েট হয়। কারণ আগেও বলছি যে ভাই, যে ট্রাস্ট ক্রিয়েট করতে পারবে সে যাই বেচুক না কেন, ওই যে আপনি বললেন 10টার মধ্যে 5টা তো সেল হবে, 5টা না এসে পোস্ট করুক, তার তো 10টার জন্য এখন অ্যাড চালাতে হইতেছে না। দ্যাটস দ্য ফান্ডামেন্টাল। তো এখানে আপনি ফ্রিতে মার্কেটিং করতে পারতেছেন, এত বড় স্কোপ কেন আমরা ইউটিলাইজ করবো না? এত বড় মার্কেট, বিলিয়নস ডলারের ইন্ডাস্ট্রি, কেন আমরা ইউটিলাইজ করবো না? এটা বোকামি ছাড়া কিছুই না যে এখনো পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে চিন্তা করতেছে না। ফার্স্ট অফ অল আবরার ভাই, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। অ্যান্ড আই ডোন্ট নো যে অ্যাকচুয়ালি আপনি বিজি, কারণ আমি আপনার সোশ্যাল মিডিয়া অনেকটা ঘুরছি, আমি চেক দিছি ভাইয়া কি করে, দেন কোথায় কি করতেছে বা এখন কি করতেছে। কারণ আমি গেস্টকে ইনভাইট করলেও তার একটু চেষ্টা করি একটু দেখতে যে ওনাদের কি করতেছে বা কি চলতেছে, কারণ এটা অনেক ইনফো দেয় আমাদেরকে যে হ্যাঁ ভাইয়া এটা করতেছে। কারণ আমি যদি নাই জানি তাহলে তো আমি আর আপনাকে ওইভাবে ওই জিনিসটা বার করতে পারবো না। হ্যাঁ, তাহলে তো আমি ওই জিনিসটা বার করতে পারবো না যেটা অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্সকে হেল্প করবে। সো অ্যাগেইন থ্যাঙ্কস ফর কামিং। সো ফার্স্ট আমাদের অডিয়েন্সকে জাস্ট একটা ছোট্ট ইন্ট্রো দিবেন আপনার সম্পর্কে, আপনি কে অ্যান্ড আপনি কি করেন, জাস্ট খালি ওনাদের বোঝার জন্য। আচ্ছা, ইয়েস ফর শিওর। প্রথমত মুন্না ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অন ইউর পডকাস্ট। আমার নিজের যদি ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিই, আমার নাম হচ্ছে তাজুবার আবরার ফারদিন। সবাই আমাকে আবরার বলে চিনে রাইট নাও। অ্যান্ড আমি মেইনলি একজন ভিডিও এডিটর প্লাস ভিডিও স্ট্র্যাটেজিস্ট, অ্যান্ড কারেন্টলি আমি একটা কোম্পানি রান করতেছি, দ্যাটস কল সিঙ্কওয়েভ ভিডিও মার্কেটিং এজেন্সি। সো এটাই বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে, আমরা স্পেসিফিক ইউএস আর ইউরোপের ক্লায়েন্টসদেরকে ভিডিও এডিটিং, ভিডিও সার্ভিস প্রোভাইড করি। অ্যান্ড বাংলাদেশে লাইক উই হ্যাভ আ ভেরি গুড কমিউনিটি যারা আমাদের জন্য কাজ করে। সো এই তো বেসিক্যালি জাস্ট আউটসোর্স করা হয় কাজ, আর ক্লায়েন্টদেরকে ভিডিও স্ট্র্যাটেজি দেন তাদের পোস্টিংয়ে হেল্প করি আমাদের টিম। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আর আমি কন্টেন্ট বানাই, দ্যাটস ইট। বাট মেইনলি আমার এটাই বিজনেস। ওকে, দ্যাটস গ্রেট। সো ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি আমি এক্সাইটেড অনেক। কেন এক্সাইটেড? কারণ রিসেন্টলি আমি যে পডকাস্ট করছিলাম, আপনি তো ওনাকে চেনেন, লাইক জিয়াদ ভাই আপনাকেও চেনে, আমার পরে কথা হয়েছিল, দেন আপনি তো বলছেন যে ওকে আমি পার্সোনালি চিনি। সো সত্য, ওখান থেকে পরিচিত। দেন আমিও গেস্ট খুঁজতেছিলাম যে অ্যাকচুয়ালি ঠিক আছে, যেহেতু আমার দুই তিনজন অলরেডি গেস্ট আছে, আরেকজনকে আমি খুঁজে বের করি যে অ্যাকচুয়ালি আমাকে কিছু শিখাতে পারবে, দেন আমাদের অডিয়েন্সকেও কিছু শিখাতে পারবে। কারণ এক্সপিরিয়েন্স যেহেতু একটু আছে, বাট থাকা লাগবে, যেহেতু আমরা সবাই পডকাস্ট শেখার জন্যই দেখি। তো ফার্স্ট আমরা স্টার্ট করবো এইটা দিয়া, যেহেতু বাংলাদেশে ফ্রিল্যান্সার অনেক পরিমাণ বাড়তেছে, বা আমরা এটা ভালোভাবে দেখি, যেহেতু যে অনেকে এখন চাকরি বা নর্মালি ট্রেডিশনাল যে ওয়েটা আছে সেটা বাদ দিয়ে ফ্রিল্যান্সিং শিখতেছে বা ক্রিয়েটিভ মাঠে খেলতেছে, সোজা কথা যদি আমরা বাংলায় বলি। সো দ্যাটস গ্রেট। আমার কোশ্চেন হলো, যেহেতু এখন 2026 আমরা খেয়াল করতেছি যে ইনফ্লুয়েন্স মানে যে মার্কেটটা ধরি আমরা, যে অ্যাকচুয়ালি যার হাতে অডিয়েন্স আছে সে একটা ভালো প্লে করতেছে মার্কেটে, ফর শিওর। আমি হ্যাঁ, এটা আপনিও জানেন, যেহেতু আপনি আমার চেয়ে বেটার আপনি জানবেন, আমি শিওর। অ্যান্ড আমার কথা হলো ফার্স্ট আমরা স্টার্ট করি এইটা দিয়া যে বর্তমান সময় কেন পার্সোনাল ব্র্যান্ডিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর এভরি বিজনেস। এজেন্সি থেকে ফ্রিল্যান্সার যারা আছে, বা আমরা ধরতে পারি স্টার্ট আপের ফাউন্ডার বা কেউ নিউ স্টার্ট আপ দিবে ইন ফিউচারে, বা মানে লাইক প্ল্যান করতেছে, তাদের জন্য পার্সোনাল ব্র্যান্ডিংটা অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড কেন দরকার? প্রথমত পার্সোনাল ব্র্যান্ডিং এটা অনেক
লাইক এইটা এমন একটা বিষয় হয়ে গেছে যে এটা যেমন আমরা স্মার্টফোন ইউজ করি, রাইট? সো এক্স্যাক্টলি আমাদের ডেইলি পারপাসে আমাদের ভিডিও এডিটিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইউজ করা থেকে শুরু করে পার্সোনাল কন্টেন্ট ক্রিয়েশন সব বারই করা উচিত। দেখেন, একটা জিনিস কিন্তু কখনোই রিপ্লেস করা সম্ভব না, অ্যান্ড দ্যাট ইজ কল ফেম। ঠিক আছে, দ্যাট ইজ কল দি পার্সোনাল ব্র্যান্ডিং। একদম একদম সিম্পল একটা উদাহরণ দিই, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আমি যখন ভিডিও এডিটিং শুরু করি তখন আমি অনেকজনকে রিচ আউট করতাম, অনেক ইমেল করতাম, অমুক করতাম তমুক করতাম। তো অলওয়েজ আমি একটা জিনিস পাইতাম ক্লায়েন্টের কাছ থেকে, যে সে আমাকে দশজন মানুষের মতোই দেখতো ইনিশিয়াল ফেসে, যখন আমার ইংলিশে কোনো কন্টেন্ট ছিল না। তো তাদের কমেন্টটা এরকম ছিল যে মানে তোমার মতো তো ফ্রিল্যান্সার পাকিস্তানেও বসে আছে, ফিলিপিন্সেও বসে আছে, ইন্ডিয়াও বসে আছে, বাংলাদেশেও বসে আছে। না, হোয়াটস দি ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্যাম? ওয়াই আই উইল চুজ ইউ? তো এই কোশ্চেনটা একদিন আমার অনেক হিট করে। না, আসলে তার পয়েন্ট তো আসলে যুক্তিসম্মত, যে আমাকেই কেন সে সিলেক্ট করবে, আমার মধ্যে স্পেশাল কি আছে? তো তখন আমি তার সাথে আর একটু কথা বলার ট্রাই করলাম যে অ্যাকচুয়ালি যারা রিচ আউট করছে তাদের কি প্রোফাইল দেওয়া যাবে, বা তাদের হালকা একটু ডিসকোগ্রাফি, তাদের কাজের স্যাম্পল। তো আমি তাদের কাজ ওপেন করছি, ওপেন করে শেয়ার করে, ওই যে থাকে না আপনার ড্রাইভে, শেয়ার করে তাদের জিমেইল থেকে সামহাও ফিল্টার করা ট্রাই করছি যে নামটা কি, কোন প্রোডাকশন হাউস বা কি। তো দেখলাম যে এদের আসলে সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাপ্রোচ নাই, বা সোশ্যাল মিডিয়াতে তারা এতটা জনপ্রিয় না। তো এদের জন্য ক্লায়েন্ট মানে 10 জনকে সেম ট্র্যাকে দেখতেছে। বাট যখনই আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হবে, মানে যখন এই যে রিসেন্টলি আমি যদি আউটরিচ করি, আমি যদি লেটসে 30 মানুষকে মেসেজ করি বা 45 মানুষকে রিচ আউট করি, আমাদের 4 জন বা 5 জন আমাকে নিজে থেকে আমার কন্টেন্ট নিয়ে বলে তোমার এই কন্টেন্ট খুব ভালো লাগছে, দ্য ওয়ে ইউ স্পিক ইট ইজ ভেরি ফিনোমিনাল, বা তারা এই জিনিসটাকে ফিল করে, তারা মনে করে যেহেতু এই বান্দা রেজাল্টস নিয়ে আসতে পারতেছে বা এই বান্দার ভিতরে কনফিডেন্স আছে, প্রবাবলি সে আমার ব্র্যান্ডটাও গ্রো করতে পারবে। সো দ্যাটস দ্য ডিফারেন্স। পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য বিজনেস এজেন্সি, আপনি শেফ হন, আপনি যেটাই করেন না কেন, আপনি প্লাম্বার হন, আপনি রিয়েলটর হন, এভরিওয়ান শুড ডু দি কন্টেন্ট ক্রিয়েশন। এটা যে কোনো বিষয় হতে পারে, এটা আপনি যেটাই মনে করেন। আমার পার্সোনাল মনে হয় ডিফারেন্সিয়েট ক্রিয়েট করার জন্য ডেফিনেটলি আপনার কন্টেন্ট বানাতে হবে। না, এক্স্যাক্টলি। সো এই জায়গায় একটা জিনিস আমার মনে পড়লো, সেটা হলো নাফিস সেলিম ভাইয়ার ওই যে প্লট বিক্রিটা, লাইক উনি যে বিভিন্ন মানে ল্যান্ড কিনতেছিল, দেন ওই জায়গায় বাড়ি বানানো, বলতে গেলে রিয়েল এস্টেট বিজনেস যদি আমরা বলি, মানে উনি কিন্তু রিয়েল এস্টেট বিজনেস করতেছে না, বাট তারপরে যে উনি যখন স্টার্ট করে, ওনার রেজাল্ট কিন্তু খুব মারাত্মক ছিল, খুবই মারাত্মক। কেন মারাত্মক ছিল? উনি বলতেছে যে আমি প্লট নিছি, জাস্ট সোল্ড আউট, মানে আমি জাস্ট খালি বলছি যে আমার এরকম এরকম লাগবে, এরকম আমি জায়গা নিচ্ছি, আমরা এরকম এরকম করবো, আমাদের প্ল্যান এইটা। আমি জাস্ট অবাক হয়ে গেছি যে ওনার এমন একটা সময় চলে আসছে, ওনার নিজের ইচ্ছাকৃতভাবে অফ করে দিতে হয়েছে, কারণ উনি পারতেছিল না ডিমান্ড কভার করতে। এইটাই তো জাস্ট আমরা যদি খালি এইটুকু খেয়াল করি যে পার্সোনাল ব্র্যান্ডিং কেন ইম্পর্টেন্ট। অ্যান্ড যেমন এইখানে আরেকটা জিনিস, যে পার্সোনাল ব্র্যান্ডিং বলতে অ্যাকচুয়ালি অনেকে গোলায় ফেলে। কেউ ভাবে যে ওকে, পার্সোনাল ব্র্যান্ডিং বলতে আমি ডেইলি ফেসবুকে পোস্ট করব, আমি এইটা লিখবো সেইটা লিখবো, দ্যাটস অল। বাট আসলে কিন্তু এইটা না। আপনি যদি একটু ওনাদেরকে একটু ভালোভাবে বলেন, স্পেসিফিকভাবে, যে অ্যাকচুয়ালি পার্সোনাল ব্র্যান্ডিংটা অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে অ্যাকচুয়ালি মেক করা হয়। অ্যাকচুয়ালি যদি সার্ভিস বিজনেস যারা করে তাদের ক্ষেত্রে তো ডিফারেন্ট পার্সোনাল ব্র্যান্ডিং হবে, যে অ্যাকচুয়ালি কোনো কিছু মেক করতেছে, লাইক কেউ কুকিজ সেল করতেছে অনলাইনে, সবচাইতে ইজি যদি আমরা ধরি, কেক বা কুকিজ বা কাপ কেক সেল করতেছে, ওর জন্য কিন্তু ডিফারেন্ট পার্সোনাল ব্র্যান্ডিং হবে, সেম তো আর হবে না, আলাদা আলাদা হবে। সো অ্যাকচুয়ালি জাস্ট খালি আপনি ডিফারেন্সিয়েটটা বুঝাই দেন যে দুইজনের জন্য কেন দুইটা ডিফারেন্ট পার্সোনাল ব্র্যান্ডিং হওয়া উচিত। তো মেইন গোলটা হচ্ছে ভাই পোস্ট করা, রাইট? এখন এটা সার্ভিস বেস হোক, এটা হচ্ছে সে রেস্টুরেন্ট চালাক, যে কোনো কিছু চালাক, মেইন পারপাস হচ্ছে পোস্ট করা। এখন দেখেন, আমি যেটা পার্সোনালি মনে করি, এখানে খুবই সুন্দর একটা লাইক চ্যাটজিপিটি আছে, ক্লড আছে, জেমিনাই আছে, এগুলো যদি আপনি জাস্ট হালকা পাতলা আপনার নলেজ থাকে, যে লেটসে আপনি আপনার যে ইন্ডাস্ট্রি রয়েছে, যেমন আমি জিপিটি বা ক্লড বেশি আমি ইউজ করি রাইটিংয়ের জন্য। তো আমি কি করি, আমি এখানে লিখি অ্যাক্ট লাইক এ
অ্যাক্ট লাইক, এটা আমি ইনিশিয়াল ফেজে প্রম্পটটা লিখি যে অ্যাক্ট লাইক এ 15-year expert social media manager, or act like a social media manager, or act like a chef. Now this is my topic, or this is my content, or this is my niche. Now give me 30 days roadmap with stories, with scripts, with hooks, short form. মানে এইভাবে দেখা যায় যে সে 30 দিনের নিজে একটা রোড ম্যাপ দেয়। তো এখানে আপনার পার্সোনালি আমার সাজেশনে থেকে আমি মনে করি যে আপনার হচ্ছে জিপিটি বা এগুলো ইউজ করা উচিত, কারণ এইখান থেকে যে আপনি আইডিয়াটা পাবেন সেটা হচ্ছে রিয়েল লাইফ সিনারিও। কারণ সে অ্যাক্টই করবে একটা ধরেন শেফের মতো, সে অ্যাক্টই করবে একটা কুকিজ এক্সপার্ট, যে বেকারি ওনার যারা সফলতার ট্র্যাক আছে সেখান থেকে ডেটা বের করে, যেমন জেমিনাইতে বা ক্লড থেকে সেটা ডেটা দিবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। আর এখানে যদি আমার পার্সোনাল সিনারি বলেন, এখানে আমার যে পারপাসটা থাকবে মানুষকে ফ্রিতে কিছু প্রোভাইড করা। যেমন লেটসে আমার ক্ষেত্রে আমি কিন্তু কোনো কোর্স সেল করতেছি না, রাইট? আমি কিন্তু কোনো কোর্স প্রোভাইড করতেছি না, বাট তারপর আপনি দেখবেন আমি ফ্রিতে বিভিন্ন প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল শেয়ার করি, বা আপনি দেখবেন যে আমি আমি চেক দিছি ফেসবুকে আছে, হ্যাঁ বিভিন্ন ভ্যালু দিই। তো আপনি বা স্বাভাবিক মানুষ থাকতে পারে, আমার তো ডেফিনেটলি কোর্স থাকা দরকার, বা আমার তো কিছু একটা থাকা দরকার, আমার তো ফানেল দরকার, যে ফানেল থেকে আচ্ছা আমি একটা ভিডিও পোস্ট করতেছি, ওখান থেকে কিছু মানুষ আসতেছে যারা কিছু একটা নিয়ে ট্রাই করতে, বা একটা অডিয়েন্স বিল্ড হইতেছে। বাট না, আমি কি করতেছি, আমি কোনো ফানেল বানাচ্ছি না, আমি এখান থেকে অডিয়েন্স গ্যাদার করতেছি, ধীরে ধীরে অডিয়েন্স গ্যাদার হচ্ছে, দেন তাদেরকে একটা ফর্ম ফিল আপ করাচ্ছি। এইখানে আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে একটা ফর্ম দিই যে আমি হায়ারিং করতেছি। অলওয়েজ ডেফিনেটলি আমি হায়ারিং করি না, বাট ফর রিয়েল আমি এখান থেকে গুগল ফর্ম থেকে ডাটা নেই, মানুষকে বলি গুগল ফর্মে যান, আপনি আমার সাথে কাজ করতে পারবেন, ভ্যালু দিই তাদেরকে, ফ্রি ভ্যালু দেওয়ার কারণে অনেকে আমার সাথে কানেক্ট হচ্ছে। তো এই যে ফর্মে আমাকে যারা কানেক্ট করতেছে, এই ফর্মে আমি এইভাবেই ফর্মটা সাজাইছি যেখানে তাদের ফোন নাম্বার নিয়ে রাখতেছি, তাদের ইমেল অ্যাড্রেস নিয়ে রাখতেছি, তাদের পিসি স্পেসিফিকেশন নিয়ে রাখতেছি। যখন আমার এডিটর দরকার হয় তখন আমি ওই ফর্মটা চেক করি, অ্যান্ড যে এখান থেকে সিলেক্টেড তাকে আমি রিচ আউট করি। সো এই যে আমি একটা ফানেল বানাইলাম, এইরকম ফানেল প্রত্যেকটা বিজনেসম্যানের দরকার। সে ওটা ফ্রিবি দিক, সেটা কোনো পিডিএফ প্রোভাইড করুক, সে কোনো লাইক তার কুকিজের একটা রেস্টুরেন্ট, বা তার কেকের একটা রেস্টুরেন্ট, সে ওইখানে হচ্ছে কোনো সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বা যে কোনো কিছু এনিথিং বলে মানুষকে ওই তার ফানেলে নিয়ে আসা, তার ডেটা নিয়ে, যেন বুঝতে পারে আচ্ছা আমার দর্শক এটা পছন্দ করে, আচ্ছা আমার অডিয়েন্স এই ধরনের কাজ পছন্দ করে, যেন পরবর্তীতে সে সেল করতে পারে। এই সাইকোলজিতে আসতে হবে, এটি ফানেল দরকার। তাহলে পার্সোনাল ব্র্যান্ডিংও লাভ হবে, সাথে তার একটা ডেটাও থাকবে, কারণ ডেটা ইজ এভরিথিং ফর নাও অ্যাটলিস্ট। হ্যাঁ এইটা সত্য। লাইক 2026 সালে আমি নিজের একটা ভিডিও, অনেক পুরাতন, আমি একটা বলছিলাম যে 2026 সাল থেকে সবচাইতে দামি অয়েল কি হবে জানেন? সেটা হলো ইনফরমেশন, লাইক আপনার ডেটা। ফেসবুকের কাছে আপনার ডেটা আছে, তার মানে কি ফেসবুক A to Z জানে আমার সম্পর্কে, আপনার ভাইয়ের সম্পর্কে, লাইক আমার জানা আছে যে আমরা কি পছন্দ করি, কোথায় যাচ্ছি, আমাদের গোল কি, আমরা কি নিয়ে কাজ করতেছি। লাইক A to Z কিন্তু অ্যালগোরিদম চেক দিতেছে, দেন আমাদেরকে বিভিন্ন কিছু পুশ করতেছে সেল করার জন্য। এই জন্য আপনি দেখেন ফেসবুকে কিন্তু ওই মনিটাইজেশন করে কামাই নেই। ফেসবুক কিন্তু ওই অ্যাড লাইব্রেরি বা ধরেন হচ্ছে বুস্টিংয়ের মাধ্যমে মানুষের ডেটা নিয়ে সেই রিলেটেড বারবার অ্যাড দেখায় কিন্তু ইনকাম করতেছে। সো ফেসবুক আসলে আমাদের কি প্রোডাক্ট বানাচ্ছে, এখান থেকে ডেটা নিচ্ছে, আমরা আমাদের বিহেভিয়ার দেখতেছে, আমাদের ইন্টারেস্ট দেখতেছে, দেন এখান থেকে ব্যবসা করতেছে। মানে খুব ইনসেন একটা বিজনেস মডেল। আমার খুব ভালো লাগছে ফেসবুকের, যখন আমি এটা যখন বুঝলাম, লাইক যখন বিজনেস মডেলে আসলাম তখন খুব ইন্টারেস্টিং লাগছে, যে খুবই ইউনিক, যে কীভাবে সে ফ্রি একটা স্টাফ দিয়ে আমাদেরকেই তার প্রোডাক্ট নিয়ে এত বেশি, মানে আমাদেরকেই ফ্রিতে নিচ্ছে, তারপর আমাদের থেকেই আবার সে বিজনেস করতেছে। লাইক ওই যে একটা কথা আছে না, যে এই দুনিয়াতে কোনো কিছু ফ্রি না, বর্তমান সময় কেউ বিশ্বাস করুক কেন, কোনো কিছু ফ্রি না। অ্যান্ড এইটাই যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং, যেটা ভাইয়া যেটা বললো, যে তুমি চাইলে 30 দিনের AI দিয়ে সমস্ত কন্টেন্ট মেক করতে পারো, বাট একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, সেম টু সেম কপি ক্যাট করা ট্রাই করবেন না, আপনাকে একটু হলো হিউম্যান টাচ দিতে হবে। কারণ AI তো আর ইমোশন আপনার বুঝতেছে না। আপনি হয়তো একটা সুন্দর একটা স্টোরি মেক করছেন, আপনি পোস্ট করবেন, কোনো একটা কপিরাইট মেক করছেন সুন্দর করে, বাট আপনি একটু চেক দেন যে কি আছে, কি আমরা আরও চেক দিতে পারি। সুন্দর করে চেক দিলে সেটা আরও যদি থাকে 10x, আরও এক্সট্রা 10x বেটার হবে আমার মনে হয়, যেটা কারণ যদি হিউম্যান টাচটা থাকে সাথে।
অবশ্যই And it is. অবশ্যই এটা আমিও বিশ্বাস So, করি, এটা আমিও বিশ্বাস আচ্ছা, করি। পার্সোনাল ব্র্যান্ডিংয়ে আরেকটা জিনিস সবচেয়ে বড় প্রবলেম সবাই ফেস করে, সেটা হলো যে সবাই অ্যাকচুয়ালি কনফিউজ থাকে যে অ্যাকচুয়ালি কী পোস্ট করবে। লাইক ভাইয়া তো বললো যে অ্যাকচুয়ালি তুমি 30 দিনে আইডিয়া নিতে পারো। এখন আইডিয়া অনেকে নেয়, তারপর বার্ন আউট হয়ে যায় যে অ্যাকচুয়ালি আরে আমি কি পোস্ট করব। সো আমি যদি অ্যাকচুয়ালি কেকের কথা বলি, সো ফার্স্ট আমরা কেক দিয়ে স্টার্ট করি। লাইক আপনারা কেউ বেকারি বা বিজনেস স্টার্ট করবেন, সো কেকের ক্ষেত্রে আপনি কি করতে পারেন? স্টার্টিং পয়েন্টে যদি আমরা ধরি, আপনি কিভাবে কেকটা মেক করতেন। লাইক ভাইয়ার কথা ধরতে হবে, ভাইয়া কিন্তু উনি অনেক কিছু শেয়ার করে, ভ্যালু কন্টেন্ট। লাইক ঠিক আছে, তোমরা কীভাবে, আমি ভাইয়ার একটা ভিডিও দেখছি ম্যাকে কীভাবে প্লাগ ইন বা অন্য কীভাবে প্রবলেম তুমি সলভ করতে পারো, বা প্রিমিয়াম প্রোতে এই জিনিসটা তুমি কীভাবে করতে পারো। সো এইসব ভ্যালু কন্টেন্ট প্রোভাইড করতেছে উনি, ওনার প্রসেসটা দেখাইতেছে যে অ্যাকচুয়ালি উনি কী কী করে, বা বিভিন্ন ভিডিও শেয়ার করতেছে, বিভিন্ন ছবি শেয়ার করতেছে। কেন শেয়ার করতেছে? কারণ এইগুলো আপনার ব্যাক এন্ডে যে কাজ হচ্ছে ওগুলো শো করে। সো আপনি যেটাই করেন ব্যাক এন্ডে জিনিসগুলো শো করতে পারেন ইজিলি, যে হ্যাঁ আপনি কুকিজ মেক করতেছেন, আপনি একটা ছোটোখাটো রিলস নিলেন কুকিজ মেক করা, দেন ছবি পোস্ট করলেন, বিভিন্ন কিছু পোস্ট করা যাইতে পারে। সো পার্সোনাল ব্র্যান্ডিং খুবই দরকারি। লাইক আপনারা ভাই যেই হন, ভাইয়া যেটা বললো যে এখনকার সময় ফোন ছাড়া বা ইন্টারনেট ছাড়া যেমন চলতে পারবেন না আপনি, ভাই পার্সোনাল ব্র্যান্ডিং লাগবে। যদি আপনি 2026 সাল থেকে সিরিয়াসলি ভালো একটা জায়গায় থাকতে চান, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান এটা। সো আরেকটা জিনিস একটু জানা দরকার, সেটা হলো যে অনেকেই পার্সোনাল ব্র্যান্ডিং মানে মনে করে যে ফেসবুকে অ্যাড চালাবে, খালি বুস্ট করবে, খালি এগুলো বোঝে। অ্যাকচুয়ালি আপনি ওদেরকে একটু ক্লিয়ার করে দেন যে অ্যাকচুয়ালি এইটার সাথে এটা কানেক্টেড, বাট অতটাও না। মানে যদি একটু আপনি এক্সপ্লেইন করে দেন। অনেস্টলি স্পিকিং, এইটা হচ্ছে এমন একটা বিষয় যে এটা অনেক মানে লাইক এটা এইভাবে চিন্তা করতে হবে যে আপনি 30টা কন্টেন্ট দিলেন, 30টা কন্টেন্ট কখনো ভাইরাল হবে না। হ্যাঁ হবে ডেফিনেটলি, এখন যদি এক্সেপশনাল কিছু হয় সেক্ষেত্রে ভাইরাল হতে পারে, বাট ইউজুয়ালি 30টা কন্টেন্ট যেমন আমি বানালাম 30টা কন্টেন্ট ভিউজ পড়বে না, এটাই স্বাভাবিক। এটা একটা হিউম্যান বিং। এমন 30টা ভিডিওতে আপনি 30টা ভিডিওতে যে আপনি অ্যাজ আ হিউম্যান আসলেন, সেখানে যে আপনার এনার্জিটা সেম থাকবে সেটাও কিন্তু না। তো একইভাবে আপনি যদি প্রতিটা ভিডিও আপলোড করে খালি বুস্টই চালান, তাহলে মানুষ আপনার কন্টেন্ট কখনোই মানে পজিটিভলি নিবে না, কারণ বারবার মানুষের সামনে অ্যাড আসবে, ইভেন আপনার টাকাও বার্ন হবে, আর দিন শেষে এটা কোনো ভ্যালু নেই। আপনি 30টা ভিডিও থেকে বা আপনি যতগুলো ভিডিও বানান না কেন, এখান থেকে একটা ভিডিও স্পেসিফিকলি আপনি বুস্ট করতে পারেন। সব দিনই বুস্ট করাটা কোনোভাবেই সেন্সেবল না। আরেকটা বিষয় কি, এখানে বুস্টিং কোনো ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে যে অনলাইন প্রেজেন্স। যেমন ধরেন আপনি কোনো পার্কে গেলেন, বা আপনি যে কুকিজ নিয়ে কথা হলো, আমরা কোনো ধরেন আমি আমার এলাকার একটা দোকানে গেলাম, রাইট? সেই দোকানে গিয়ে আমি দেখতেছি বাইরের ডেকোরেশন খুব সুন্দর, আউটলেট খুব সুন্দর, হ্যাঁ আমার ভালো লাগলো, কিন্তু আমার মনে হলো যে এরকম তো আসলে অনেকগুলো কুকিজই আছে বা এরকম অনেকগুলোই শপ আছে, এই দোকানে আমি কেন যাব? দেন আমি চিন্তা করলাম, আচ্ছা আমি একটু গুগল ম্যাপে যাই। ওকে, গুগল ম্যাপে যাই, একটু স্ক্রল করি, তাদের একটু ফেসবুকে যাই, তাদের আইজিতে যাই, তাদের ইউটিউবে যাই, কিছু কি আছে, গিয়ে দেখি 0 রিভিউজ, কোনো পোস্ট নাই, পোস্ট দিছে 2 বছর আগে, একটা লোগো এন্ড এভরিথিং। আবার আরেকটা দিকে ছোটোখাটো একটা দোকান, কিন্তু সে তার ফেসবুকে রেগুলার পোস্ট করতেছে, আইজিতে পোস্ট করতেছে। আমি যখন তার দোকানের সামনে গেলাম, দেখলাম অনেকে রিভিউ দিতেছে, আরে আপনার দামে আপনার অনেক ভালো, তার খাবার খুবই টেস্টি, তার আউটলেট দেখতে এত সুন্দর না, বাট তার খাবার অনেক টেস্টি। এইভাবে যখন 10টা রিভিউ দেখবে, এখন স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন, আপনি স্বাভাবিকভাবেই ওই ছোটো দোকানে যেতে প্রিফার করবেন, কারণ আপনার কাছে ট্রাস্ট হবে যে আমি 200 টাকাও যদি স্পেন্ড করি একটা কুকিজের উপর, বা 200 টাকাও যদি আমি একটা শপে যাই, আমার তো এটাই লাভ হবে, কারণ আমি তো এটার গ্যারান্টিড রেজাল্ট পাবো, আর এটা তো গ্যারান্টির কোনো কিছু নাই। সো এই যে অনলাইন প্রেজেন্সটা, এখানে কিন্তু ভিউজ ম্যাটার করতেছে না। ডেফিনেটলি কুকিজের ভিডিও বা ওই কেকের ভিডিও সবাই দেখে না, শখের বসেই দেখে, টুকটাক ভিউজ হয়, বাট এই অনলাইন প্রেজেন্সটাই কিন্তু তার সেলসটাকে ট্রাস্টওয়ার্দি ক্রিয়েট করতেছে।
গেট মাই না, পয়েন্ট? সো that's এটাই true, হচ্ছে that's মেইন বিষয়। এখানে ভিউজ ম্যাটার করে না, এখানে আপনার বড় অডিয়েন্স ম্যাটার করে না। আপনি আপনার অডিয়েন্সকে বা আপনার যে যারা আসতেছে আপনার ক্লায়েন্ট কাস্টমার তাদের থেকে ফিডব্যাক নিয়ে, তাদের থেকে রিভিউ নিয়ে, জাস্ট লিটল বিট অফ, হ্যাঁ তারা কেক নিচ্ছে, তারা কুকিজ খাচ্ছে, তাদের একটা ডে, তাদের পারমিশন নিয়ে আজকে কতগুলো সেলস হলো, নেক্সট ডে আপনার 7 দিনের মধ্যে কি প্ল্যান নিয়ে আসবেন, বা নেক্সট রোজায় কি অফার আসবে, সেগুলো আপনি যদি লেটস সে আপনি ডিসক্রাইব করলেন, দ্যাট উইল বি গ্রেট। এটা আপনার ভালো একটা অনলাইন প্রেজেন্স ক্রিয়েট করবে। একদম। সো এই জায়গায় আরেকটা জিনিস কি, আমরা আরেকটা বোকামি করি। বোকামিটা কি, যেটা হলো কি যে আমরা অডিয়েন্স সিলেক্ট করি খুবই বাজেভাবে। কারণ আমরা সবাই ভাবি বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি আমার অডিয়েন্স। সবচেয়ে বড় বোকামি এখানে হয়। সো আমি রিসেন্টলি একটা পডকাস্ট দেখতেছিলাম, রাজ শর্মানির পডকাস্ট। উনি একজন বিজনেস কোচের সাথে পডকাস্টটা করতেছে। ওইখানে বলতেছিল যে ইন্ডিয়াতে যদি 100 ধরলাম, ইন্ডিয়াতে 1-150 কোটি লোক আছে, যেটাই ধরলাম জাস্ট খালি অ্যাজ এ এক্সাম্পল। 1-150 কোটি লোক আপনার কোনোদিনও আপনার না কাস্টমার না। ওদের ভিতরে 1 থেকে 1.5 লাখ আপনার কাস্টমার। ঠিক বাংলাদেশেও সেম, সবাই কিন্তু কুকিজ আর কেক কিনবে না, অবশ্যই সবাই কিনবে না। সো আমাদের অডিয়েন্স সিলেক্টটাও খুব ভালোভাবে রাখতে হবে। এই জিনিসটা সবাই মাথায় রাখেন। কারণ যেমন ভাইয়া এজেন্সি রান করতেছে, ভাইয়া কিন্তু ভালো করেই জানে যে ওনার অডিয়েন্স কারা, ফর শিওর। কারণ অডিয়েন্স উনি জানে বলে উনি অনেক ইজিলি প্রথমে মানে বলতে পারছে যে আমার অডিয়েন্স এইগুলো, আমি এদেরকে এভাবে মেল করতে পারি, বা ওদের রাখতেছি, বা ওদের ইনফরমেশন আমি রাখতেছি, বা ওদেরকে আমি রাখতেছি, বিভিন্ন কিছু রাখতে, যেটা আমার ইন ফিউচারে আমার কাজে আসবে। সো অডিয়েন্স ফাইন্ড আউটটা খুবই ইম্পর্টেন্ট। কারণ যদি আপনার অডিয়েন্স ভুলভাবে মেক করেন তাহলে খুবই বাজে ব্যাপার হবে। লাইক আপনি জাস্ট একটু পুরাই লস। একদমই জাস্ট কাল ছোটোভাবে একটু এক্সপ্লেইন করে দেন অ্যাকচুয়ালি অডিয়েন্সটা কীভাবে ওনাদের এটা খেয়াল রাখা উচিত, যে কেন অডিয়েন্সটা আগে আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট। অডিয়েন্সকে মেইনলি আমাদের ভাষায় বলে আইসিপি, আইডিয়াল কাস্টমার প্রোফাইল। এটা বিজনেসের টার্ম আছে, আই থিঙ্ক ইফ আই এম নট রং। অডিয়েন্সের বিষয়টা এরকম যে ভাই আপনার আসলে যেটা আপনি বললেন খুবই অ্যাকুরেট, যে হ্যাঁ সবাই আপনার কাস্টমার হবে না, আর সবাই কাস্টমার হলেও বিপদ। কারণ এই দুনিয়াতে আপনি কাউকে হ্যাপি করতে পারবেন না, এই দুনিয়াতে পারফেক্ট না। একদম। এটা কিন্তু রিয়েলিটি চেক। তো ফার্স্টে আপনার আসলে আমি যেটা করি, আমার যেটা ইনিশিয়ালি প্ল্যান ছিল যে আমি একটা খাতা নিয়েছি, খাতা নিয়ে আমি এখানে কয়েকটা ঘর করছি, হ্যাঁ গ্রাফ আকারে, যে একটা জিনিসকে কিভাবে 3-4টা সেক্টরে আমি সেল করতে পারি। তো যখন আমি এই জিনিসটা গেলাম, যে লেটস সে আমার ক্ষেত্রে যেমন আমি একটা সার্ভিস বিজনেস রান করি, আমার টাইম ভালো বলতে পারবো, এটাই বলতেছি। তো আমার অডিয়েন্স কিন্তু 4-5টা ক্যাটাগরির বেশি যায় না। যেমন ধরেন একজন কোচ আছে, তাকে আমি সেল করতে পারবো কারণ তার ভিডিও লাগবেই, রাইট? আমার মানে আমি যে ধরনের এডিট করি। তারপর একজন রিয়েলটর, মানে যিনি বাসা বাড়ি দেখায়, হ্যাঁ রিয়েল এস্টেট কোচ যিনি, সেও আমার সেল সার্ভিস নিতে পারে। থার্ড হচ্ছে লেটস সে জিমের কোচ, কারণ জিমে মানুষ যায়, কি সাপ্লিমেন্ট নিবে, কি ধরনের শেক ইউজ করবে, কি ধরনের তার বডি পশ্চার হবে, এটা নিয়ে হতে পারে। নাম্বার 4 হতে পারে যে বিজনেস ওনার, কোনো ওই যে বিজনেস রান করতেছে, রেস্টুরেন্ট ওনার, এরকম তারা হতে পারে। এই 4টা কিন্তু হতে পারে। এর বাইরে যদি ধরেন আমি কোনো লেটসে কোনো সেলিব্রিটিকে যাই রিচ আউট করতে, তার সাথে আমার হবে না, কারণ তার ওইখানে অনেক ধরনের জিনিস আছে। তার এখানে ধরেন তার পিআর করতে হতে পারে, তার আনবক্সিং থাকতে পারে, তার প্রমোশনাল ইভেন্ট থাকতে পারে, তার সে এসে তোকে আমার সামনে ভাষণ অলওয়েজ দিবে না। এই যে আমার স্টাইলটা হচ্ছে টকিং হেড, যারা হচ্ছে সিরিয়াস বিজনেসে, তারা হচ্ছে আমার আইসিপি। এটা আমি কীভাবে বের করলাম? আমি লাইক লজিক্যালি চিন্তা করছি যে অ্যাক্টর কি আমার বিজনেসে আসতে পারে? না। টিকটকার কি আসতে পারে? না। যারা ডান্স করে সে কি আসতে পারবে? না। সো এইভাবে আর কি আমি আমার আইসিপি করেছি। সো নর্মালি অডিয়েন্সের যে বিষয়টা আমাদেরকে এটা মেক শিওর করতে হবে, যাতে আমরা আমাদের আইডিয়াল যে কাস্টমার তার একটা ভিজুয়াল মাথায় রাখতে পারি। কারণ যদি আমরা ভুল মানুষকে চুজ করি, টাকা নষ্ট হবে, টাইম নষ্ট হবে, এনার্জি নষ্ট হবে, পুরা 12টা বাজবে আপনার বিজনেসে। এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। অবশ্যই এইটাই। অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং যদি লাস্ট আমরা আরও বলি যে পার্সোনাল ব্র্যান্ডিং কেন ইম্পর্টেন্ট, লাইক ইন্ডিয়ান শার্ক ট্যাঙ্ক তো হয়তো দেখেন বা শুনছেন, শার্ক ট্যাঙ্ক যেটা আমরা বলি। সো ওই জায়গায় বোর্ডের ফাউন্ডার, লাইক
ওই যে আমান গুপ্তা। ইয়েস ও কিন্তু একটা বলছিল যে কন্টেন্ট ইজ কিং। আই থিঙ্ক যদি Exactly. শুনে থাকেন যে কন্টেন্ট ইজ কিং। কেন কন্টেন্ট ইজ কিং? কারণ তোমার কাছে যদি অডিয়েন্স থাকে ভাই, তুমি সেল করতে পারবা। তুমি 100টা প্রোডাক্ট নিয়ে এলে 50টা সেল করতে পারো, বাকি 50টা সেল নাও করতে পারো, কারণ হয়তো ওনাদের ওইটার মধ্যে কোনো ইন্টারেস্ট নাই, এটা হতে পারে। সো এইখানে পার্সোনাল ব্র্যান্ডিং এর মেইন যে মজার যে জিনিসটা সেটা হচ্ছে একটা ট্রাস্ট ক্রিয়েট হয়। কারণ আমি ওই যে আগেও বলছি যে ভাই, যে ট্রাস্ট ক্রিয়েট করতে পারবে সে যাই বেচুক না কেন, ওই যে আপনি বললেন 5টা তো 10টার মধ্যে 5টা তো সেল হবে, 5টা না হয় সে পোস্ট করুক, তার তো 10টার জন্য এখন অ্যাড চালাতে হইতেছে না। দ্যাটস দ্য ফান্ডামেন্টাল। তো এখানে আপনি ফ্রিতে মার্কেটিং করতে পারতেছেন, এত বড় স্কোপ, কেন আমরা ইউটিলাইজ করবো না? এত বড় মার্কেট, বিলিয়নস ডলারের ইন্ডাস্ট্রি, কেন আমরা ইউটিলাইজ করবো না? এটা বোকামি ছাড়া কিছুই না যে এখনও পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে চিন্তা করতেছে না। এটা আসলে মিস করে, বাংলাদেশে অনেকে মিস করতেছে। লাইক আমি খেয়াল করে দেখলাম বাংলাদেশের কিছু ফাউন্ডার আছে যারা অ্যাকচুয়ালি কাজ করতেছে ওয়ার্ল্ড ওয়াইড থেকে ইনভেস্টমেন্ট তোলার জন্য। অ্যান্ড আমি কিছু নিউজও পাইছি ওরা ইনভেস্টমেন্ট পাইছে, ওদের কন্টেন্টের মাধ্যমেও ইনভেস্টমেন্ট পাইছে। অ্যান্ড দ্যাটস দ্য পাওয়ার। লাইক আপনি যদি ভালো পার্সোনাল ব্র্যান্ডিং ট্রাস্ট বিল্ড করতে পারেন, ভালো ইনফো দিতে পারেন, ভ্যালু প্রোভাইড করতে পারেন। লাইক একটা কথা আছে, এখনকার দুনিয়া রান হয় ভ্যালুর মাধ্যমে। সোজা আপনি যদি ভ্যালু প্রোভাইড করতে পারেন ভাই, যে কেউ আপনার ফ্যান হবে। 100% আমি এটা এগ্রি করি। ওকে, সো এটা আর কি যে, অ্যান্ড একটা জিনিস যেটা হলো কি যে নর্মালি কন্টেন্ট মার্কেটিং বা ধরি বা পার্সোনাল ব্র্যান্ডিং ম্যাক্সিমাম দরকার পড়ে হইলো ফাউন্ডারদের, এজেন্সি ওনারদের বা বিজনেস ওনারদের, বা কেউ সিইও বা কেউ আছে ম্যানেজার কোম্পানির, ওনাদের পার্সোনাল ব্র্যান্ডিং কেন দরকার পড়ে? কারণ ওনারা আরও উপরে যেতে চায়। সো আমার কথা হইলো যে তাদের এমন কয়েকটা টপিক বা কয়েকটা জিনিস যেটা জানা দরকার অ্যাকচুয়ালি। আপনার কাছে এগুলো কি হইতে পারে? আচ্ছা, আমার এখানে অনেক মানে এইখানে আসলে অনেক কিছুই ভ্যারি করে। যেমন আমি রিসেন্টলি বেশ কিছু এজেন্সি ওনারদেরকে দেখতেছি, যেমন ইন্ডিয়ার বেশ কিছু এজেন্সি ওনারদেরকে দেখতেছি। তাদের মেইন ফান্ডামেন্টাল থাকে কি যে তারা হায়ারিং করবে। বিকজ আমারও যেটা প্রবলেম হয় বাংলাদেশে, যে মানুষ আসলে যে ইয়াটা ধরে রাখে সেটা হচ্ছে বাংলাদেশে নাকি জব অপরচুনিটি নাই, যেটা আমি পুরাটাই হাস্যরসক মনে করি। যে বাংলাদেশে জব অপরচুনিটি প্রচুর রয়েছে। লাইক আমি বাংলাদেশে এমন অনেক এজেন্সি ওনারকে চিনি, লাইক আপনি নীলকে চিনেন, নীল নাফিস, রাফেদ রাকিব ভাইদের সাথে যখন কথা হয় সবার একটাই থট যে ভাই হায়ারিং করতেছি বা হায়ারিং পোস্ট দিতেছি, এরকম একটা স্যালারি দিতেছি, বাট দে আর নট ইন্টারেস্টেড। তারা হচ্ছে অল্প জ্ঞানে আসতেছে আমার কাছে, আমার বেস্ট পিপুল দরকার। তো এই যে হায়ারিং এর জন্য রিসেন্টলি নীল যেটা করতেছে আমি দেখলাম, এমজেড মিডিয়াতে আপনি দেখবেন, তারা হচ্ছে বিভিন্ন ধরনের ফান 20 সেকেন্ড 30 সেকেন্ডের রিল আপলোড করতেছে। তো এইটার মাধ্যমে তাদের ওই যে অফিসের কালচারটা তারা প্রমোট করতেছে ইনডিরেক্টলি। যখন তাদের অফিসের কালচারটা মানুষ দেখবে, ওয়াও তারা অনেক ফান করে, প্লে স্টেশনে গেম খেলতেছে, ওকে খুবই নাইস এনভায়রনমেন্ট, দ্যাটস গ্রেট, আমার এই জায়গায় জব করা উচিত, নীল আছে, আমরা কাজ করলে নীলের মতো আমরা গ্রো করতে পারবো, তো ফান্ডামেন্টালি নীল হচ্ছে কিন্তু বলতেছে না আমার অফিসে আসো, বাট ইনডিরেক্টলি সে কিন্তু তার অফিসকে প্রমোট করতেছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। জিনিসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ভাই, আমি নিজেও জানি না জিনিসটা। আমি রিসেন্টলি দেখতেছি যে নীল এই কাজটা করতেছে, which is interesting। সে এইচআর নিয়ে কথা বলতেছে, সে বলে না, তার টিম বলে, ডেফিনেটলি বললেন যে এইচআর বা ম্যানেজার, তারা হচ্ছে তাদের অফিসের কালচারটাকে প্রমোট করতেছে। অ্যান্ড তারা ডেফিনেটলি যখন অফিসে কালচার প্রমোট করতে অনেকে শেয়ার দিতেছে, কারণ অনেকে রিলেটেবল, লাইক অনেকে কর্পোরেট অফিসে তো সেম এইচআরে এইটা করতেছে, বা লেটসে এইরকম ফান এনভায়রনমেন্ট হয়, প্রেশার থাকে, ডেডলাইন থাকে, লেটসে 4টা কাজ দিছে, ডেডলাইন আজকেই, এটা তো সম্ভব না, অনেকে রিলেট করে। তো এই যে ফান স্টাফগুলো রয়েছে এটার মাধ্যমে তারা ইউথকে একটা পজিটিভ ভাইব দিতেছে। দেন এইখান থেকে অনেকেই তাদের পেজের সাথে কানেক্ট হচ্ছে, আর যখনই পেজের সাথে কানেক্ট হচ্ছে তখন তাদের বলতেছে আমরা হায়ারিং করতেছি, ফর্ম নিচে, গো অ্যান্ড ফিল দ্য ফর্ম।
জাস্ট লাইক আমি যেটা করতেছি, আমি আবার অফিস কালচার না করে আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ করতেছি। আমার প্ল্যান হচ্ছে আমি না, ঠিক আছে। ফ্রিবিজ দিতেছি, সেইখান থেকে আমিও কিন্তু অলওয়েজ হায়ারিং অলওয়েজ হায়ারিং অলওয়েজ হায়ারিং, কমেন্ট বক্সে সিটিয়ে দিচ্ছি, কল টু অ্যাকশন দিচ্ছি যে যান কমেন্ট বক্সে যান, এটা করুন ওইটা করুন। সো ওই দিন শেষে জিনিসটা হইতেছে যে আপনি কিভাবে ফান্ডামেন্টালি প্ল্যান করবেন। আমার Okay. প্ল্যান, আমার যেরকম আইসিপি আমি ঠিক করছি, হয়তো এমজেড মিডিয়া করছে, এইভাবে সবাই একটা লাইক এজেন্সি ওনার বলেন, ম্যানেজার বলেন, বিভিন্ন পারপাস থাকতে পারে। বাট মেইনলি আমি দেখতেছি যে হায়ারিংয়ে একটা মেজর প্রবলেম আছে আমাদের দেশে, স্পেশালি ভালো লোক পাওয়া যায় না, ভালো স্যালারি দিলেও আসতে চায় না, জব করতে চায় না ফর Okay. সাম রিজন। তো আচ্ছা, আমি মাঝখানে এরকমও শুনছি, যারা আমরা ভিডিও এডিটরদের ধরি, আমি এমনও শুনছি কেউ কেউ ওদের পোর্টফোলিওতে অন্যজনের ভিডিও ইউজ করতেছে, 100% ওদের নিজের না। সত্য ভাই, আমি এরকম অনেক মানুষ দেখছি। এটার রিজন আমি আপনার বলি মুন্না ভাই। এটা কি হয়েছে, লাস্ট ইয়ারে ঘটনা। লাস্ট ইয়ারে আমি প্রায় 2 থেকে 3 জন এডিটরকে আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, তখন আমি আবার মোটামুটি নতুন নতুন হায়ার করতেছি, কারণ এর আগে আমার পরিচিত থেকে আমি নিচে যাই, আমি অত লং করি না। তো তারা হচ্ছে পোর্টফোলিওতে লাইক ইমান গাজী অমুক তমুক। তো আমি ভাবছি ইমান গাজী সাথে তার কাজ করেন, ইমান গাজী থেকে হয়তো ইন্সপায়ার বা অ্যালেক্সার মজি থেকে ইন্সপায়ার হয়ে সে নিজের মতো করে হয়তো ক্যাটাগরি বানাইছে। তারপর বেশ কিছু ফেমাস ক্লিপস সে বের করছে, বিয়ার বাইসেপস অ্যান্ড এভরিথিং। তো ইন্টারেস্টিং, বেশ ক্লিপগুলো খুব সুন্দর। তো আমি পরবর্তীতে ইমিডিয়েটলি তাকে হায়ার করছি। না, বান্দা তো সলিড, 2 জনকে হায়ার করে আমার একটা আর্জেন্ট প্রজেক্ট লাগবে। আমি বলছি যে ঠিক আছে, এই প্রজেক্ট এখানে একজনের দেন, এটা একজন দেন, পেইড প্রজেক্ট, টাকা দিব বলছি, কোনো সমস্যা নেই। মানে আমি আবার পার প্রজেক্টে পে করি, স্যালারি দিই না, আমি মান্থলি স্যালারি দিই না, পার প্রজেক্ট ওয়াইজ টাকা হয়। আচ্ছা, দেন সকল কিছু নোশনে আমার যে ম্যানেজার আছে উনি হচ্ছে হিসাব করে। তো দেখা গেছে এই 2 জনকেই দিছি, 2 জনের যে এক্সপেকটেশন ছিল, আমি কিন্তু সব ডিটেলস লিখে দিছি, কি দরকার, কি রেফারেন্স থাকবে, কি ফন্ট থাকবে, কি চাচ্ছি। বাট তারা ক্যাপকাট এডিট করছে, যেখানে তারা রেজিউমেতেও লিখছে আমি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট দিয়ে পারি, ভাই আমি কিন্তু ভালো করতে পারি। এটা আবার কেমন ধরা খাইছে, এটা ধরা খাইছে যখন আমি বলছি যে ভাই আপনি তো করছেন, বুঝতে পারছি, আমার বিশেষ হচ্ছে না এটা আপনি এডিট করছেন, কারণ এত ভালো পোর্টফোলিও, আপনি একটা স্ক্রিনশট দেন। তো ইতস্ত বোধ করতেছে। পরে বলতেছে ভাই তাহলে আমরা কিন্তু লং টার্ম যেতে পারবো না। তো বলতেছে ভাই আপনি মাইন্ড করবেন, আমি ক্যাপকাট এডিট করছি। তো ব্যাপারটা ডিসঅ্যাপয়েন্ট। আমার স্ট্রিক্ট রুল যে আমার প্রিমিয়ারই লাগবে, আফটার ইফেক্টস লাগবে। তো এই যে ফেকভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা, এটার ফলে আমি কিন্তু পরবর্তীতে এরপরে ইনস্ট্যান্ট 2 জনকে আমি টাকা দিয়ে সাসপেন্ড করে টাকা দিছি। বাট আমি এরপর থেকে বলছি যে তুমি যত লাইক যে যত বড় প্লেয়ারই হোক না কেন, তার একটা টেস্ট ভিডিও করতে হবেই হবে। সে একটা টেস্ট ভিডিও করবে 30 সেকেন্ডসের, এই টেস্ট ভিডিওটা অলরেডি এডিট করা, সে একটা ফ্রি টেস্ট ভিডিও করবে, কারণ এরকম অনেকেই ফেক পোর্টফোলিও দেয়। এটা তার এখান থেকে আমি অ্যাপ্রুভাল দিব, আমার ভালো লাগবে, দেন উই উইল ডিসকাস অন আ মিটিং যে সে কি সিলেক্ট হবে বা সিলেক্ট হবে না। তারপর একটা পেইড প্রজেক্ট হবে, কারণ টেস্ট ভিডিও যে সাকসেসফুলি করতে পারবে, ইউনিক যে টেস্ট ভিডিওটা করতে পারবে, সে কিন্তু আসলে জানে। তো এটা আসলে এটা সত্য, এবং এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং ভাই। এইটা আসলে আমি অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষের থেকে আমি অনেক এক্সপেক্ট করিনি। বাট ওই যে আছে যে ছুরায় বাটপার একটা পদ্ধতি বাংলাদেশের মানুষ আছে। সো তবে রং, এটা খুব বাজে বিষয়। যাই হোক, কারণ আমারও খুব খারাপ লাগতেছে, কারণ এরা যে এরকম করতেছে, লাইক আপনি যেটা বলছেন যে বাংলাদেশে জব অপরচুনিটি আছে, ক্রিয়েটিভ মার্কেটেও আছে, লাইক সবাই ভিডিও এডিটর খুঁজতেছে বর্তমান সময়। ভিডিও এডিটরের চাহিদা অনেক, ডিজিটাল মার্কেটের চাহিদা, মানে ডিজিটাল মার্কেটার যারা, ওদেরও চাহিদা আছে। বাট প্রবলেম হলো আমরা ভালো ট্যালেন্টেড লোকদের পাইতেছি না, যে অ্যাকচুয়ালি শিখতে ভালোবাসে। লাইক আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল একটা জিনিস খেয়াল করবেন, এদের প্রবলেমটা লাইক আমারও আগে প্রবলেম হইতো যে আমরা একটু শিখে ভাবি ভাই আমি তো সেই বড় হয়ে গেছি, আমি তো সব জানি, আমি এখন কিছু লাগবে না, আমি রাইট, বাকি সবাই ভুল, লাইক এরকমটা করে। অ্যান্ড আমি এটা জানতে চাইতেছি যে জব অপরচুনিটি দেওয়ার পরও, লাইক আমরা যেটা বললেন রাফায়েত ভাইয়া, নীল নাফিস ভাইয়া, ওনারা বলতেছে যে অ্যাকচুয়ালি 2টা কোশ্চিন, অ্যাকচুয়ালি আমরা রাইট পিপলদের পাইতেছি না। সেকেন্ড হইলো এত জব অপরচুনিটি থাকার পরও কেন অ্যাকচুয়ালি লোকজন আসতেছে না, শিখতেছে না, প্রবলেমটা কোথায়?
প্রবলেম আসলে জাতিগতভাবে আমরা আগাতে চাই না। যেমন আমি আমার নিজের কথা যদি বলি ভাই, আমি এটা স্ট্রংলি বিলিভ করতে পারি, আমি যে সময় ভিডিও এডিটিং যাত্রা শুরু করছি ওই সময় মানুষ ভিডিও এডিটিং সফটওয়্যারের সাথে ফ্যামিলিয়ার ছিল না। ইট ওয়াজ ব্যাক ইন 2015-2016 ওই এরা। ওকে, তখন প্রিমিয়ার প্রো আমার কম্পিউটারে পর্যন্ত চলতো না। আমি প্রিমিয়ার প্রোতে এডিট করিনি, আমি ওয়ান্ডারশেয়ার এডিট করছি। রাইট, আচ্ছা, ওয়ান্ডারশেয়ার এডিট করছি। ওয়ান্ডারশেয়ার প্লাস ছিল ওই টাইমে, ক্যাপকাট তো ছিল না। প্রিমিয়ার প্রো ছিল, বাট প্রিমিয়ার প্রো 2015 চলার জন্য আমার 4 GB র্যাম লাগবে। আমার পিসিতে ছিল 2 gigs অফ র্যাম বা 2 GB র্যাম ছিল আমার সিস্টেমে। ওকে, এত স্লো একটা ডিভাইসে আমি যাত্রা স্টার্ট করছি। অ্যান্ড এত থাকে না একটা মানে ইনসিকিউর, মানে কোনো সিকিউরিটি নাই এই জবের। 2016 আপনি চিন্তা করেন 16-17 সালে, তখন না টিকটক আছে, না তখন ওই রকম মানুষ সোশ্যাল মিডিয়া চালায়। তারপর আমার জিত ছিল যে না, আমি মানুষ 9 to 5 জব করে, মানুষ গ্রাফিক ডিজাইনিং করে, মানুষ UI/UX করে, আই উইল ডু সামথিং ডিফারেন্ট। তো এই যে আমার ধরেন আমি যখন বেশি না ক্লাস 6 বা 7-এ পড়ি, ওই সময় থেকে যে আমার পাগলামি, এই যে জিদ আজকে এই জায়গায় আমাকে নিয়ে আসছে। তো এই যে জিদটা, এটা নাই অনেকের মধ্যে। এই বেসিক যে মানে থাকে না আত্মবিশ্বাস, এটাও নাই। আমি অনেকের সাথে কথা বলছি, তাদের এরকম থাকে HSC করি, ইউনিভার্সিটি করি, দেখি কি হবে, দেখি কোথায় জব হয়, দেখি ভাই দেখতেছি, ভাই চিন্তা করতেছি। তারপরে আমি বলি যে ভাই দেখি কি, তুমি যখন 25 বছর বা 26 বছর যখন তোমার বয়স হবে ভাই, মানে কমন সেন্স, তখন তুমি ট্র্যাপে পড়ে গেছো। কারণ তখন তুমি অলরেডি তোমার বিয়ের বয়স হয়ে গেছে, তোমার ফ্যামিলি তোমার প্রেশার দিচ্ছে, তুই একজন মাস্টার্স কমপ্লিট করছিস বা লেটস সে তুই ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে 4th ইয়ারে পড়তেছিস, এখন নিজের খরচটা নিজে চালা। রাইট, তো ওই টাইমে একটা মানুষ পার্ট টাইম, এই যে ধরেন ফুড পান্ডা বা ধরেন উবার পাঠো, আমি ছোট করতেছি না, বাট স্টিল এইটা ছাড়া তার ইনস্ট্যান্ট টাকাটা আসবে কিভাবে? একটা UI/UX, একটা গ্রাফিক ডিজাইনিং, একটা ভিডিও এডিটিং তার শিখতে মিনিমাম 6 মাস সময় লাগবে। বাট এটা অবশ্যই দে ওয়ান্ট টু মেক মানি ইন লেটস সে 7 days। কারণ ফুড পান্ডাতে আপনি 7 দিন জব করলে আপনি কাজ তার ফান্ডামেন্টাল বুঝে যাবেন, 7 দিনে আপনি আর্ন আসবে। তো 7 দিনে আপনি কিভাবে এক্সপেক্ট করেন আপনার 50,000 স্যালারি হবে, 1 লাখ স্যালারি পর্যন্ত রেইজ হবে? এটা কোনোদিনই মানে এটা স্বাভাবিকভাবে বিয়ন্ড, এটা কোনোদিন পসিবলই না। সো এইখানে ফান্ডামেন্টালি রং, মানুষের অ্যাপ্রোচই ভুল। তারা চায় ইচ্ছা করে দেখি 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 ভাবি চিন্তা করি, পারফেক্ট টাইমের অপেক্ষা থাকে। পারফেক্ট টাইম হবে, আমার ম্যাক থাকবে, পারফেক্ট টাইম হবে, আমার কাছে সেট আপ থাকবে, পারফেক্ট টাইম হবে, আমি এটা করব ওইটা করব। এটার জন্য এই প্রবলেমটা হচ্ছে, এবং এটা আরও নেক্সট 5 to 6 years হবে আমার বিশ্বাস। এরপরে আসলে মেবি বাংলাদেশে একটা বড় ইন্ডাস্ট্রি বা বুম রেগুলেশন হতে পারে, বিকজ থিংস আর চেঞ্জিং ভেরি ভেরি র্যাপিডলি। সো আমার বিশ্বাস 5-7 বছরে ঠিক হতে পারে। বাট ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রুথ ইজ পারফেক্ট টাইম নেভার এক্সিস্ট। এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি হয়তো এটা করি। কেন ভাই? অপরচুনিটি আপনার কাছে কখন আসবে আপনি নিজেও জানবেন না, হুটহাট করে চলে। লাইক আমার ভাইয়ের সাথে পডকাস্টে অপরচুনিটি আসছে কিভাবে? আমার ফার্স্ট পডকাস্ট স্টার্ট করে আমি জাস্ট খালি কি আমার ক্যামেরা দিক তাকিয়ে বলি, হাই আমার নাম মুন্না হোসাইন, অ্যান্ড আমি অ্যাকচুয়ালি পডকাস্ট স্টার্ট করতেছি কেন? কারণ আই ওয়ান্ট টু লার্ন মোর, আই ওয়ান্ট টু এক্সপ্লোর মোর। অ্যান্ড ওইখান থেকে আজকে এই পর্যন্ত খেয়াল করে দেখলে আজকে আপনার ভাইয়ের সাথে আমার পডকাস্ট হইতেছে। জাস্ট ইমাজিন করেন, আমি যদি বসে থাকতাম, ওকে আমার পারফেক্ট টাইম আসুক, আমার ক্যামেরা হোক, আমার এটা হোক সেটা হোক, আমার ইভেন মুন্না ভাই, সরি ইন্টারাপ্ট করা, ইভেন মুন্না ভাই, আপনি যদি ধরেন 2 জন বা 3 জনের সাথে পডকাস্ট না করতেন, আপনি যদি ফার্স্ট আমাকে অ্যাপ্রোচ করতেন, আমি বলতাম আমি চিনি না জানি না কি কোয়ালিটি বলবে, তার কথা ডেলিভারি কি, আমি কেনই বা করবো? তো আমার টাইমের তো ভ্যালু আছে। আমি আপনাকে এগেইন ছোট করতেছি না, না 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 না, অবশ্যই অবশ্যই আমি বুঝতে পারছি। এটা কমন সেন্সের বিষয়। আপনি যখন 100 মানুষের সাথে পডকাস্ট করবেন, 50 জনের সাথে পডকাস্ট করবেন, আমি গ্যারান্টি দিলাম আপনি নীল নাফিস ভাই বলেন, তারপরে রাফায়েল রাকিব ভাই হইতে পারে, বা ধরেন ওলোয়ের ফাউন্ডার হইতে পারে, বা মিউজ মাইন্ডের ফাউন্ডার হইতে পারে, বাংলাদেশে যত UI/UX বা বড় কোম্পানি রয়েছে তত ফাউন্ডারের সাথে আপনি করতেই পারেন। নাফিস সেলিম ভাইও আসতে পারে, হু নোস, ইনশাল্লাহ। আপনার একটা পোর্টফোলিও আছে, আপনার একটা ভারী একটা স্ট্রং জিনিস আছে। সো এটা আমি বিলিভ করি যে এটা আসলে মানুষের লাইক পারফেক্ট টাইম হবে না। যেখানে যেটা আছে শুরু করো, ধীরে 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 মানুষ দেখবে, চিনবে, রেকগনাইজেশন হবে, অপরচুনিটি নিজে নিজেই খুলবে। এটা আমি ওটা মানে বিলিভ করি। অ্যান্ড আরেকটা জিনিস কি, আমাদের বাংলাদেশে আমি খেয়াল করলাম, লাইক
এই জিনিসটা আমাদের রিলেটেড না, তারপরও রিলেটেড। কেন রিলেটেড? কারণ আমাদের দেশে কালচারটা আমরা ভালোভাবে মেক করতে পারতেছি না। ইন্ডিয়াতে স্টার্ট আপ কালচার ভাই খুবই উন্নত, লাইক আমি জাস্ট অবাক, মানে কি বলবো, আমার ভাষা থাকে না। ইনসেন। এক্স্যাক্টলি। ইন্ডিয়া ইজ গোয়িং সো ফার, মানে তাদের স্টার্ট আপ প্ল্যান, তাদের ইউনিক মডেল, তাদের প্রত্যেকটা বিষয়ে তারা যতটুকু, ইভেন লাইক একটা ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে নর্মাল মানুষ যেভাবে ইংলিশে কথা বলে, লাইক মুম্বাই, পুনেতে, মহারাষ্ট্রে, আমি যখন তাদের লাইক নর্মাল ভিডিওগুলোও দেখি, আমি যখন দেখি তাদের ডেলিভারি বা তারা দ্য ওয়ে দে স্পিক খুবই ভালো। আমি ফরেনদের অনেক ভিডিও দেখছি, ভালো। এখানে একটা ট্যাক্সি ড্রাইভার যদি ভালো ইংলিশে কথা বলতে পারে, তাহলে ইভেন অনেক জায়গায় এদের স্টার্ট আপ বিজনেস অনেক ভালো। যেমন তামিলনাড়ুতে অনেক অনেক লাইক ইনফোসিস, অনেক বড় বড় কোম্পানি এখান থেকে বিল্ড হয়েছে। না না, এটা অবশ্য লাইক আরেকটা জিনিস খেয়াল করেন, লাইক এইটা আরো ইন্টারেস্টিং। সেটা হলো যে আমি রিসেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটি এক ভাইয়া পড়ে, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে একটু হালকা পাতলা কাজ করা হয়েছে, ওই জায়গায় এক ভাইয়া পড়ে, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম, উনি আবার বিজনেস ডেভেলপমেন্ট গ্রুপের লোক। আমি বলছিলাম ভাইয়া যে বাংলাদেশে ওয়ার্ল্ডে যত বড় বড় কোম্পানি, কেন বাংলাদেশ থেকে কোনো সিইও ডেলিভারি হয় না? আমরা কেন পাঠাইতে পারি না? আমাদের কাছে ঢাকা ইউনিভার্সিটি আছে, চিটাগং ইউনিভার্সিটি আছে, বড় বড় ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশে আছে। ইভেন নর্থসাও তো ভালো করতেছে। এক্স্যাক্টলি, ব্র্যাক ইউনিভার্সিটিও ভালো করতেছে। তাহলে প্রবলেমটা কোথায় অ্যাকচুয়ালি? যে আমাদের পাশের কান্ট্রি, ওরা ওয়ার্ল্ডের টপ কোম্পানি, লাইক অ্যাপেল বাদ দিয়ে বাকি যা বলি, অ্যাডোবি বলি, তারপর হলো গুগলের ফাউন্ডার কিন্তু ইন্ডিয়ান, মানে লাইক আমি জাস্ট অবাক আরো অনেকগুলা যে কি হইতেছে এইসব, যে অ্যাকচুয়ালি আমরা কি করি, আমরা এখনো পড়ে আছি কোথায়, এই পলিটিক্স, এইটা সেইটা, মিমস টিমস, এন্টারটেনমেন্ট। ভাই আমাদের নেক্সট 10 ইয়ার যদি আমরা না চেঞ্জ করতে পারি, আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। লাইক আমাদের কথা চিন্তা বাদ দেই, আমরা হয়তো আরও 30 বছর যদি বাঁচি, আল্লাহ যে বাঁচার আগে, তারপরে আমরা হয়তো ডেট, নতুন একটা জেনারেশন আসবে, ওদের জন্য তো কিছু একটা করে করেন আপনারা দেখেন না আপনার আশেপাশে কী হইতেছে। খুবই বাজে বিষয়, আমি খুবই খারাপ লাগে। লাইক ইভেন আমি মাঝে মধ্যে খুবই ফ্রাস্ট্রেটিং ফিল করি, যে কি বলবো, বলার ঠিক থাকে না। এটা আসলে খুবই টাইম লাগবে, অ্যাকচুয়ালি টাইম লাগবে। এই কালচার ডেভেলপ হতে অনেক টাইম লাগবে, এটা অনেক লং একটা প্রসেস, রাইট? এখন ইন্ডিয়া যত কিছুই হোক, ইন্ডিয়ার একটা বিগেস্ট পাওয়ার হচ্ছে তাদের ম্যান পাওয়ার। তাদের প্রত্যেকটা স্টেটে একটা জিনিস কি, আপনি যদি দেখেন, আমি যেটা মনে করি, এটা আমার অ্যাজাম্পশন, যে ঢাকায় যে পরিমাণে লেটসে 3-4 কোটি, আরো বেশি মানুষ থাকতে পারে, কমও থাকতে পারে, আমি নট শিওর, বাট ভালো 2-3 কোটির উপরেই আছে ফর শিওর, 4 কোটি এরকম সামথিং হওয়ার কথা। তো এই যে পপুলেশন, বা ঢাকায় লেটসে বনানী, গুলশান স্পেসিফিক এরিয়াতে যে পশ রেস্টুরেন্ট বা পশ যে এরিয়াগুলো আছে, বা যে যতটুকু লেটসে ঢাকার ভিতর লেভারেজ আছে, যতগুলো কোম্পানি আছে, সবাই ঢাকার দিকে মুভ করতেছে। এইভাবে যদি আরও মানে লেটসে রাজশাহী, লেটসে চট্টগ্রাম, সব জায়গায় যদি ধীরে ধীরে এক্সপ্যান্ড করা হইতো, তাও হতো। ইন্ডিয়াতে কিন্তু দেখেন মুম্বাই, দিল্লি, এই দুইটা কিন্তু খুব ফেমাস এরিয়া বা খুবই এস্টাবলিশ জায়গা, রাইট? মেট্রো এরিয়া। তারপরেও কিন্তু পুনে, তারপরে আপনি দেখবেন হায়দ্রাবাদ, তারপরে গোয়ারগাঁও বা এরকম কোনো এরিয়া আছে, তামিলের যে বিভিন্ন এরিয়াগুলো আছে ইন্ডিয়ার। তো সবগুলা স্টেটসই কিন্তু ধীরে ধীরে মানে আন্ডার ডেভেলপমেন্ট থেকে প্রায় ডেভেলপ হয়ে গেছে। তো এই যে প্রত্যেকটা স্টেটে কিছুটা করে মানুষ আসতেছে, কানেক্ট হইতে পারতেছে, এটাও কিন্তু একটা বড় ফিচার্স বা বড় অপরচুনিটি। বাংলাদেশে কিন্তু ঢাকায় এত বেশি প্রেশার থাকার কারণে বাড়ি ভাড়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি হাই, বিকজ বেসিক কমন সাপ্লাই ডিমান্ডের একটা শর্টেজ। সো এটাও হতে পারে যে আসলে পুরাটাই ঢাকার ভিতরে চাপ পড়ে যেতেছে, ঢাকার আউটসাইডেও কিছুটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। না, এটাই আর কি। সো আরেকটা জিনিস যেটা আপনি বললেন, যে আমি যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে আমাদের দেশে পোলাপানের ভিত্তি হাঙ্গার নাই, শেখার হাঙ্গারটা নাই। খুবই বাজে একটা বিষয়। কারণ আমি খেয়াল করে যদি দেখি, অনেকেই আছে অনেক ভালো ট্যালেন্টেড, লাইক ওদের লেখা পড়া জিপিএ খুবই ভালো, অনেক দুর্দান্ত। ওরা অ্যাকচুয়ালি
হাংরি না, মানে ঠিক আছে ভাই, আমি পড়ালেখা করছি, পড়ালেখাই যথেষ্ট, যেটা আপনি বলছেন। এরা চিন্তা করে ভাই চলুক, আগে শেষ হোক, এইচএসসি শেষ হোক, এসএসসি শেষ হোক। মানে খুবই বাজে বিষয়। আর যারা শুনতেছেন, আমরা অ্যাকচুয়ালি মজা করতেছি না, কিন্তু এটা একদম সিরিয়াস ভাই। এটা আসলে আপনারা নজর দেন, যাই করেন ভাই একটু নজর দেন, কারণ সময় বসে না এই দুনিয়া আমি আরেকটা জিনিস বলি, সেটা হলো কি, দুনিয়াতে দুইটা কারেন্সি চলে, একটা হলো টাকা, আরেকটা হলো সময়। হয় আপনাকে টাকা দিয়ে সময় কিনতে হবে, না হয় সময় দিয়ে টাকা কিনতে হবে। এখন আপনি চিন্তা করেন আপনি কি করবেন। সো এই সময় নষ্ট করেন না, কারণ একবার সময় চলে গেলে ভাই পসিবল না ব্যাক পাওয়া। এটাই খুবই সুন্দর লেসন, ইয়া ম্যান, গো ফর ইট। সো আরেকটা জিনিস, সেটা হলো যে আমাদের দেশে লাইক যারা স্কিল শিখতে চায়, তাদের ভিতরে আপনি মেইনলি প্রবলেমগুলো কি কি দেখেন? যে অ্যাকচুয়ালি যারা ধরেন কেউ একজন নিউ স্কিল শিখবে, ওর ভিতরে মেইন প্রবলেম কি থাকে? প্রবলেম আসলে অনেকগুলা থাকে, অনেকগুলা। আমি অনেকজনকে এইভাবে প্র্যাকটিক্যালি শিখাইছি আমার থ্রু আউট দ্য কেরিয়ারে, লাস্ট 3 to 4 ইয়ার্সের বেশি শেখানো হয়েছে। অনেকগুলোর মধ্যে মেজর যে 5টা প্রবলেম আমি ফিগার আউট করছি, সেগুলো আমি যদি বলি, যে ফার্স্ট হচ্ছে ওই যে যেটা বললেন হাঙ্গার কম। তাদের জিনিসটা থাকে কি, হাতে সব কিছু তুলে দাও, প্রিমিয়ার প্রো সফটওয়্যার নামায় দাও, অ্যাসেটস দাও, ক্লিপ বের করে দাও, রেফারেন্স দাও, তারপর আমি শুরু করব। তারপর শুরু করার সময় দেখতেছে এটা প্রবলেম, ওইটা প্রবলেম। আরে ভাই, প্রবলেম, কালকে শুরু করি, বা ভাইয়ের জন্য অপেক্ষা করি, ভাই আসবে, বা ইউটিউবে টিউটোরিয়াল দেখে বুঝতেছি না, চেষ্টাই তো নাই। আমিও তো ইউটিউব থেকেই শিখছি, চেষ্টাই কম, এটা সত্য। সেকেন্ড যে বিগেস্ট প্রবলেম আমি দেখছি, সেটা হচ্ছে এরা একটা জিনিস যখন হয় প্র্যাকটিক্যালি বোঝারই চেষ্টা করে না। তাদের মধ্যে বেসিক কমন সেন্স নাই। এটা আমার বলতে খুব লজ্জা লাগতেছে, বেসিক কমন সেন্স নাই। মানুষের যে আপনি বলেন টাইম ইজ মানি, বা সময়ের মূল্য, আপনি আমাকে সময় যদি মূল্য না দেন, আমি আপনার সময় মূল্য দিব? ডেফিনেটলি দিব না। আমার এরকম অনেক ক্ষেত্রে হইছে ভাই, লিটারেলি আমি একটা জিনিস 4-5 বার দেখাইছি, ওকে, একজন মানুষ নাই বুঝতে পারে, একজন মানুষ স্বাভাবিকভাবে, আমারও তো, আমি ফিজিক্স কেমিস্ট্রিতে আমি উইক, বাট স্টিল আমি যখন দেখতেছি আমি পারতেছি না, তখন আমি ছবি তুলে রাখতেছি। আমি যখন দেখতেছি আমি পারতেছি না, আমি রেকর্ড করে রাখতেছি। তো সেমভাবে যখন আমি কাউকে কিছু দেখাচ্ছি, আপনি বেসিক একটা ওভিএস নামান, একটা স্ক্রিন রেকর্ডার নামান, আপনি রেকর্ড করেন, আপনি নাই পারতে পারেন, দেন আপনি 10 বার দেখেন, 15 বার দেখেন, 100 বার দেখেন, হু কেয়ার্স? এই যে তাদের ওই কনভিকশনটাই নাই, যে আবার ভাইকে বলবো, আবার একজনকে অপেক্ষায় থাকবো, এই যে মিসিং। থার্ড আমি বলবো যে এদের বাংলাদেশের মানে ইংলিশের প্রচুর জড়তা আছে। আমি বলতেছি না আপনার অ্যাকসেন্টই জানতে হবে, আপনার আমেরিকার ভাষায় বুঝতে হবে, এরকম না। আপনি ইংলিশের টিউটোরিয়ালসগুলো যদি দেখেন, ডেফিনেটলি বাংলাদেশের টিউটোরিয়ালসের ল্যাক অফ নলেজ আছে। কারণ আমরা ইউরোপ থেকে দেখতেছি, দেখে ওইখান থেকে ইন্সপায়ার হচ্ছি, তারপর বানাচ্ছি। তো যে ইউরোপের ভিডিও দেখবে, সে তো ডেফিনেটলি ওর থেকে বেশি জ্ঞান নিতে পারে, কারণ ও ফার্স্টে বানাইছে, দেন ওখান থেকে লেটস ইন্ডিয়া কপি করছে, বা ইন্ডিয়া ইন্সপায়ার নিচ্ছে, দেন বাংলাদেশ বানাইছে। এতে ভুলের কিছু নেই। কিন্তু যদি আপনি একদম মানে লেটেস্ট কোনো কিছু আছে, লেটস প্রিমিয়ার প্রো নতুন কোনো আপডেট আছে, সে যদি আপনি দেখতে চান, তাহলে আপনি ইংলিশ লাগবে। তো ইংলিশটা এমন না যে আপনার বুঝতেই হইতেছে, এরকম না। আপনি এখানে ক্যাপশনস আছে, ইউটিউবে ক্যাপশনস অন করুন, ফেসবুকে ক্যাপশনসের অপশন আছে, সেটা অন করুন। না বুঝলে আপনি জেমিনাইকে দেন, বা ওই যে LLM-কে দেন, আপনার নোটবুক LM আছে, এরকম অনেক কিছু আছে। প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে তারা নতুন ট্রেন্ডকে মানতে চায় না, নতুন জিনিস অ্যাকসেপ্টেন্স করতে চায় না, ওই ক্যাপশন বাটনটাও তারা জানতে চায় না। তাদের জিনিসটা থাকে, এই ভিডিওটা আমি বুঝি নাই, এক কাজ করি গ্রুপে গিয়ে পোস্ট করি, এক কাজ করি বড় ভাইকে গিয়ে জিজ্ঞাসা করি। এই যে আপ টু ডেট না থাকা, এটাও কিন্তু একটা ইংলিশের জন্য কিন্তু বিগেস্ট ব্যারিয়ার। ইচ্ছা আমরা আসলে একটা অলস জাতি, 100% আমি এটা অ্যাগ্রি করি। আর লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে ধৈর্য কম রাখা। ওই যে আমি আপনার প্রথমে যে বললাম না, ফুড পান্ডা রিলেটেড একটা কথা, যে আপনি একটা সার্টেন টাইমে যাওয়ার পর ফেসে যাবেন। এই সোসাইটি যাদের জন্য আপনার এত চিন্তা, এই সোসাইটিতে আমি যদি শর্ট প্যান্ট পরে বের হই, আরে পাশের দোকানে আঙ্কেল আমাকে জাজ করবো, পাশের দোকানে মুদির দোকানে অমুক মানে জাজ করবো, আরে ছেলেটা বেয়াদব। ভাই, ও তোমার জীবনেও আইসা
তোমার বাসায় টাকা দিয়ে যাবো না, ও তোমাকে জীবনে এসে তোমার বাসায় রেন্ট দিব না, রেন্ট নিজেরটা নিজেই দিতে হবে, তোমার কমফোর্টেবল, তুমি ছিঁড়া ফাটা আন্ডারওয়্যার পরে বেরো, হু কেয়ার্স? ড্যাম কেয়ার থাকতে হবে, রাইট? না অবশ্যই অবশ্যই। কাজের প্রতি ড্যাম কেয়ার থাকতে হবে, কাজের প্রতি ইচ্ছাটা থাকতে হবে। এখানেও যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কাজ করতে করতে অনেক আইলসেমি করে ধৈর্য হারায় ফেলে, হ্যাঁ, শর্টকাটে ইনকাম করতে চায়। এর জন্যই কিন্তু এই যে বিভিন্ন ধরনের যে MLM যে স্ক্যামগুলো হয়, বা যে দেখেন যে যে বেটিং, এই যে এগুলোর মধ্যে তারা ফান্দে পড়ে যায়। খুবই বাজে, লাইক এই জিনিসটা লম্বা রেসের ঘোড়া। না 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 অবশ্যই, লাইক এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলছেন যে এই যে মাল্টি লেভেল মার্কেটিংয়ের যে এরা ফাঁদেগুলো পড়তেছে, লাইক অনেকগুলো কোম্পানি বাংলাদেশে টাকা লেগে গেছে ভাই, কি বলবো আমি। এক সময় যখন HPC আসলো, রিং আইডি আসলো, আমার এক ফ্রেন্ড, লাইক লিটারেলি আমার ফ্রেন্ড, রাত্রে ওর সাথে কথা হইলো যে ও একটা ক্যামেরা কিনবে, ওর খুব ফটোগ্রাফি করার ইচ্ছা, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি খুব ভালো লাগে ওর হবি। ও লোন তুলছে প্রায় 25,000 না 30,000 টাকার মতো। বলছে ঠিক আছে, আমি যেহেতু জব করতেছি, আমি একটা ক্যামেরা বাই করি, দেন আমি আস্তে আস্তে এটা দিয়ে ট্রাই করি, স্কিল আপ করি, দেন পরে আমি আস্তে আস্তে এইটাকে মনিটাইজ করবো। ভাই রাত্রে আমাকে বলল যে ক্যামেরা কিনবে, সকালে আমি শুনি উনি রিং আইডির ভিতরে টাকা ঢুকাই ফেলছে। তার এক সপ্তাহ পর রিং আইডি গায়েব। এখন কি একটা খুবই মানে পুরাই ভাই, কি বলবো, খুবই খারাপ লাগলো। পরে আমারে বলছে, হ্যাঁ, মানে মেইন সমস্যাটা কি? মেইন সমস্যা হচ্ছে ভাই, কেউ শর্টকাট, মানে এটা কেউ শর্টকাটে বড় লোক হয় না, কেউ অল্পতে টাকা, মানে কে আপনারে ভাই লাইক এই MLM বা এই স্কিমের মাধ্যমে, আপনার কোনো স্কিল নেই, আপনার কোনো যোগ্যতা নাই, কে আপনাকে পে করবো? এটা মানে ভাবতেই তো স্টুপিড লাগে। আমি বেসিক নলেজ, স্টুপিড জিনিসের প্রতি কেমনে মানুষের ওই, আমি জানি না বিশ্বাসই বা কেমনে করে। আমি না, এর কোনো ভাষা নেই আসলে। এটা এক্সট্রিমলি শেমফুল। না না এইটা ঠিক আছে ভাই, খুবই মানে পরে আমাকে বলছিল যে মুন্না আসলেই তোমার কথা শোনা উচিত ছিল, ওইটা করা ঠিক হয় নাই। পরে পরে আর কি, পরে ওইটার থেকে শিক্ষা নিচ্ছে, তারপরে আর কোনো দিন এরপর যায় না। তারপরে আরেকটা জিনিস হলো কি, আমাদের বাংলাদেশে আমরা এইটা ভাবি যে আজকে আমরা শুয়ে শুয়ে টাকা কামাবো, এরকমটা ভাবে ম্যাক্সিমাম। মানে আমার নিজের ফ্রেন্ড আছে, ওদেরকে যখন আমি বলছি দেখ পিএসপি যে মানে পিএসপি না কি জানি এই কি জানি একটা আসলো, মানে আগে টাকা পয়সা ঢুকাইতো, আমি বললাম দেখ ওরা তোদেরকে টাকা দিতেছে কোথা থেকে, ওদের আর্নিং সোর্সটা কি? ঠিক আছে, তোরা ইনভেস্টমেন্ট দিচ্ছিস ওদেরকে, ওরা কি করতেছে? কয় ভাই ওদের শ্যাম্পু আছে, এই আছে। আমি কইছি ভাই, আমি যদি কালকে ডাব শ্যাম্পু কিনি, এক ট্রাক কিনা যদি আমি সিল তুলে নিজে সিল লাগাই দিই, তার মানে কি ওইটা আমার শ্যাম্পু হয়ে গেল? আমি কি ম্যানুফ্যাকচার করছি? এটা কিচ্ছু কিনা, আমি জাস্ট নিজে সিল লাগাই দিছি। তো তোরা এই জায়গায় কীভাবে বিশ্বাস করতেছিস যে ওদের প্রোডাক্ট আছে, ওরা সেল করতেছে, ওদেরকে টাকা দিতেছে? সেই কোম্পানি ভাই কিছুদিন আগে আমি যেহেতু শুনছিলাম, আমার এই জায়গায় অনেক ফ্রেন্ড ছিল, ওদের টাকা পয়সা নিয়ে তো গেছে বাংলাদেশ পুলিশ বা আরও গোয়েন্দা বিভাগ, এরা 400 কত কোটি টাকা জানি ফ্রিজ করছে শুধু ব্যাংকে। জাস্ট ইমাজিন করেন কত মানুষের টাকা। যাই হোক, আমরা এটা না যাই, কারণ অফ টপিক না যাওয়াই ভালো। এইটা পরে বাকি আপনারা যারা এই পর্যন্ত শুনছেন বা এটা খেয়াল রাখেন যে এগুলোর ভিতরে যায় না, আমি কখনোই রেকমেন্ড করবো না যে কোনো কিছু অল্প থেকে বড় লোক হয় না, স্ট্রেট কথা। এটা চিরন্তন সত্য, এখানে কোনো ডিবেট হবে না। না এটা আচ্ছা। সো আরেকটা জিনিস হলো, যেটা হলো কি, যেহেতু বাংলাদেশে হাঙ্গার কম আমরা জানি, আমরা এটা মানে অ্যাকচুয়ালি বললাম, বাট মাঝে মধ্যে আমার অ্যাকচুয়ালি ফিল হয় যে আমাদের প্রবলেমটা কোথায়। আমরা যদি মেইনভাবে ধরি যে আমাদের দেশে ছেলেপেলেরা আমরা যারা আছি, যেমন আমিও আগে খুব বাজে ছিলাম, আমি আগে বই পড়তাম না, আমি এখন অনেক বই পড়ি। আগে আমি কোনো শুধু এন্টারটেনমেন্ট কন্টেন্ট দেখতাম, আমি কোনো ভ্যালু ড্রাইভেন কন্টেন্ট দেখতাম না। আমি নিজেও ফানি কন্টেন্ট মেক করার জন্য ট্রাই করছি, বাট আমি কোনোদিনই এরকম জায়গায় আসার আমার ইমাজিনই ছিল না যে আমি কোনোদিন পডকাস্ট করবো, আমি কোনোদিন এতগুলো বই পড়বো, আমি অনেক ভালো ভালো লোকদের সাথে কথা বলবো, কোনো প্ল্যানই ছিল না। আই ডোন্ট নো যে আল্লাহর রহমতে হয়তো আমি কীভাবে আসছি আমি জানি না, বাট আমি একটা জিনিস খেয়াল করছি যে আমরা যদি কোনো কিছু শিখতে চাই, লাইক যে কোনো কিছু, লাইক এটা ভিডিও এডিটিং আমরা একটু সাইডে রাখলাম, কারণ এটা আপনি বই থেকে শিখতে পারবেন না, কারণ এটা একটা প্র্যাকটিক্যাল স্কিল। বাট বাকি যে জিনিসগুলো আছে, ওই জিনিসগুলো লাগে আমার মনে হয় কি যে
বই অনেক বড় একটা অ্যাডভান্টেজ আমাদেরকে দেয় আমরা যদি বই পড়ি। মানে আমি আরেকটা মজাদার জিনিস, এটা বলতেও আমার খুব বাজে লাগে ভাই, বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে সবচেয়ে কম বই পড়া হয়। আপনি সত্য ভাই ইভেন আমার এমন সময় হয়েছে আমি নীলক্ষেতে আপনার হাঁটতেছি, আমি অ্যালেক্স হরমোজির যে বই আছে না 100 মিলিয়ন লিডসের একটা বই আছে, খুব ফেমাস বই, এত ফেমাস বই। তো আমি খুব কিউরিয়াসিটি হয়ে একদিন নিউ মার্কেটে হাঁটতেছি, ওকে কোনো জায়গায় পাইনি বইটা, কোথাও পাইনি। লিটারেলি কোথায় পাইছি জানেন? একদম কিনারে ছোট্ট একটা দোকান, কেউ যায় না, ধুলা পড়ে আছে, এইখানে বইটা পাওয়া গেছে। মানে কই রেপুটেশন, লাইক লিটারেলি অ্যালেক্স হরমোজি, মানে আমার মতে আমার দেখা, লাইক আলী আবদার বলেন, ইমান গাজী বলেন, যেটাই বলেন না কেন, মানে ও যতটুকু ফ্রি ভ্যালু দিছে ওই কিন্তু প্রথমে এরাটা বের করছে লিটারেলি। এত তার ভিতরে পটেনশিয়াল, তার এই বইটা এইরকম একটা যা ধুলার লিটারালি ধুলা ছিল, সে মুছতেছে আমার সামনে, আর বইও নাই, একটাই আসছিল কপি। আমার এত খারাপ লাগছে, বাট স্টিল মানে এটা সত্য। মানে আসলে মানুষের এন্টারটেইনমেন্ট, আপনি দেখেন, আমি এখানে কোনো ইনফ্লুয়েন্সার নাম নিচ্ছি না, আপনি দেখেন লাস্ট 21শে ফেব্রুয়ারিতে, লাস্ট কিছু ফেব্রুয়ারিতে, ইভেন ডিসেম্বরও এক হাদারাম আইসা সে তার গর্জনের বই বেচা শুরু করলো ফেসবুকে, যে গর্জনের সে এখানে উক্তি দিয়ে সে এটাকে লেটস সে 1000 বা 2000 টাকাতে সে বিক্রি করলো, এন্ড পিপল আর ডুইং ক্রেজি অন দিস শিট। মানে আই ডোন্ট নো যে এরা বই পড়ে নাকি জাস্ট খালি বই দেখানোর জন্য যে আমি কোন লজিকে ভাই, কোন লজিকে? লাইক এই সেম জিনিসটা জিপিটি ক্লডে দিলে 2000 বই বের হবে, 2000, এই উক্তি দিয়ে 2000 বের হবে। দ্যাটস ট্রু একদম লাইক খুবই বাজে বিষয়। লাইক আরেকটা জিনিস মানে আপনাদের বই কেন পড়া দরকার? ওয়ান অফ দ্য বিগেস্ট কোশ্চেন যদি আমাকে আস্ক করেন যে ভাই আমি বই কেন পড়বো, আপনি চিন্তা করেন একটা কোম্পানি সিইও, সে 30 বছর ধরে জব করছে, ধরলাম 15 বছর, 30 বছর না, ধরলাম 15 বছর, 15 বছর জব করে সেই এক্সপিরিয়েন্সটা সে মাত্র একটা ছোট্ট বইয়ের ভিতরে দিয়ে গেছে। সে কি করছে, মার্কেটিং কি করছে, প্রোডাক্ট কীভাবে মেক করছে, নেগোসিয়েশন মানে সেলস কিভাবে করছে, বিভিন্ন কিছু কীভাবে ম্যানেজ করছে, এই পুরো জিনিসটা আপনাকে মাত্র একটা ছোট বইয়ের ভিতরে দিয়ে গেছে, আর আপনি ওই বইটা পড়ার টাইম পান না। লাইক ভাই কিভাবে আপনি ওনার মতো কি 15 বছর এক্সপিরিয়েন্স নিতে পারবেন? ওই বড় বড় কোম্পানির যা জীবনও তো পারবেন না, এটা পসিবলই না। সো ইভেন বইয়ের সব থেকে জিনিসটা ইন্টারেস্টিং কি জিনিস থাকে, বইয়ে কিন্তু যে এক্সপিরিয়েন্সটা থাকে এটা কিন্তু সব সময় আমি দেখছি অনেক রিলেটেবল থাকে, এই ধরনের রিলেটেবল থাকে, অথবা এই জিনিসটা ইনস্ট্যান্ট খুব হিট করে। মানে আই ডোন্ট নো, একদম আমার এটা আমি কোনো লাইক কোনো ফিল্মে বা কোনো ধরনের, মানে আমার যতটুকু মানে একটা কানেকশন আমি পাইছি বইয়ে, একটা ফিল, একটা যে বিষয় যে না এই জিনিসটা এত রিয়েল ভাবে লিখছে, ভালো লাগছে, খুবই ভালো লাগে। আমি বইয়ের খুবই এটা খুবই ইম্পর্টেন্ট, বই পড়া উচিত। বই না বললেও আপনি অডিও সামারি শুনেন, এত যদি টাইমের থাকে আপনি অডিও সামারি শুনেন, পডকাস্ট শুনেন, যে কোনো বই তো ইজিলি সামারি পাওয়া যায়, সেটাই শুনেন। বাট স্টিল ইউ শুড কনজিউম বুকস অর লাইক কোনো পডকাস্ট যেখানে এটা নিয়ে কথা হয়েছে। এটা লাইক এই যে ভাইয়ার কথায় যে একটা ওয়ার্ড আসলো কনজিউম, সো একটা জিনিস খেয়াল করবেন, এই দুনিয়াতে লাইক এইভাবে বলা যেতে পারে যে আপনি যা কনজিউম করেন দিন শেষে আপনি ওইটাই। অ্যান্ড এটা কিভাবে বুঝবেন? কারণ আপনি যদি, আমার একটা ফ্রেন্ড আছে বা ধরতে পারেন, ওর কাছে আপনি সমস্ত মিম রিভিউ পাবেন, ওই মির্জা আব্বাস কি করছে, শামীম পাটোয়ারি কি বলছে, কার কি পরিমণি কি বলছে, কি সব পাইবেন ওর কাছে, ও সব জানে। বাট ওরে যদি জিজ্ঞাসা করেন যে ওকে বাংলাদেশের নেক্সট কি হইতেছে, লাইক ইকোনমি কি করবি, বা তোর কোন স্কিলগুলো ভালো চলতেছে, কোন বিজনেস নলেজগুলো কিভাবে চলতেছে, ও কিচ্ছু বলতে পারবে না, কারণ ও সারাদিন কনজিউম করে মিমস। ও কি আপনার জ্ঞান দিতে পারবে? সো এইটা খেয়াল রাখবেন যে আপনি কি কনজিউম করতেছেন, বা আপনার ফ্রেন্ড যারা আছে ওরা কি কনজিউম করতেছে আপনার সাথে, খুব কেয়ার ভাবে বেড়াবে। ওই যে বলে না যে বন্ধু চুজ করার আগে একটা জিনিস চিন্তা করবা যে ও অ্যাকচুয়ালি কি কনজিউম করে।
না হলে কিন্তু তোমার আশেপাশে 10 জনকে দেখলে বোঝা যায় তুমি কেমন, সবাই বলে যে এটা একদম সত্য কথা, এটা আমি খেয়াল করে দেখছি। অ্যান্ড আরেকটা খুবই যে আমরা এগুলো কেয়ারই করি না, কেউ কেয়ার করে না। যখন 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 লাইফের ওই ফেজটা আসে ভাই, যে এখন সে রিলেট করতেছে বা এখন সে বুঝতে পারতেছে, তখন মানুষ গিয়ে আফসোস করে। আর ওই যে জিনিসটা মানে আমি খুবই মানে এই জিনিসটা শুনলে আমি আরো বিরক্ত ফিল করি যে অনেকেই মানে গুরুজন বা অনেকে আঙ্কেল যে বলে আমার মতো এই দোষটা তুমি করো না, আমার এই ভুলটা তুমি করো না। আমার কথা হচ্ছে আপনি আরেকজনকে এই যে জ্ঞানটা দিচ্ছেন, আরেকজনকে এই যে পরামর্শটা দিচ্ছেন, অ্যাকচুয়ালি আপনি নিজের সেলফ রেসপেক্টটা ডাউন করতেছেনই, সাথে আপনি একজন অসফল ব্যক্তি। কারণ আপনার যে কোনো বয়সই থাকুক না কেন, আপনি যেই ভুলটাই করেন না কেন আপনার লাইফ শেষ হয়ে যায় না। আপনি এখন মরার বেডে বা আপনি বিছানায় পড়ে যান নাই, আপনার উচিত আপনার কামব্যাক করা, এমন কামব্যাক করা যেটা আপনার ফ্যামিলি, আপনার বংশ, আপনার এলাকাবাসী, আপনার নাম যেন সবাই জানে। সো এইটাই আফসোস নিয়ে আই ডোন্ট নো, আফসোস নিয়ে মারা যাওয়ার কিছু নাই। যার যেই পরিস্থিতি আছে তার শুরু করা উচিত, মানে দিস ইজ হাউ আই থিঙ্ক অ্যাকচুয়ালি। না এটা আসলে খুবই মানে খুবই টেনশন লাগে মাঝে মধ্যে। যাই হোক, এত গভীর কথা বললে আমরা নিজেরাই মাথা ঘুরে যাবে, আমরা অত গভীরে না যাই। আচ্ছা গ্রেট। আরেকটা জিনিস আমার জানার ইচ্ছা আছে, বাট এটা আমি চাইতে সবার লাস্টেও জানবো, কারণ এখন এটা বলবো না। সেটা হলো যে বাট তারপরেও একটা জিনিস, তারপরেও এটা এখানে আনা যায়, কারণ জিনিসটা যেহেতু আমরা স্কিল নিয়ে কথা বলতে, সেটা হলো যে ধরেন আজকে এই মুহূর্তে আপনার যা স্কিল আছে, আপনার মানি ম্যানেজমেন্ট স্কিল, আপনার ভিডিও এডিটিং স্কিল, এজেন্সি রান বা ম্যানেজ করার স্কিল, রিসোর্স, সব কিছু লাইক উধাও হয়ে গেল, কোনো কিছু আপনার কাছে নাই। অ্যান্ড আপনার কাছে একটা জিনিসই আছে যে আপনি আবার নতুন থেকে স্টার্ট করতে পারবেন, লাইক অ্যান্ড আপনি কিভাবে স্টার্ট করবেন? গ্রেট কোয়েশ্চেন। সবার আগে আমি যে কাজটা করব, যেহেতু আমার কাছে কিছুই নাই, তার মানে আমার এমন একটা বিজনেস করতে হবে যেখানে মানুষকে আমি সার্ভিস পিচ করব। অর্থাৎ ফার্স্টে আমার স্কিল শিখতে হবে যে কোনো কিছু, কারণ আমার কাছে যেহেতু পুঁজি নাই, সো আমি এখন চাইলে দোকান দিতে পারবো না। তো আমার প্রথম যে ইয়াটা থাকবে যে আমি কোনো একটা জায়গায় গিয়ে স্কিল শেখা ট্রাই করি, যে কোনো কিছু একটা বেসিক কিছু স্কিল শেখা ট্রাই করি। স্কিলস থেকে আমি এটা মনিটাইজ করব, বাংলাদেশের লোকাল কিছু ক্লায়েন্টদেরকে কিছু টাকা দিয়ে অল্প কিছুতে কাজ করা শুরু করবো। দেন আমার পোর্টফোলিও হবে, ইন্টারন্যাশনাল মার্কেটে যাব। দেন ইন্টারন্যাশনাল মার্কেটে গিয়ে আমি হালকা একটু ফরমেশন আসা ট্রাই করবো, মাল্টিপল ক্লায়েন্টস দিব। দেন এখান থেকে আমি কাজগুলোকে আউটসোর্স করবো। দেন এই যে আমার ক্যাশ ফ্লো আসতেছে, এই ক্যাশ ফ্লোতে আমি সেকেন্ড বিজনেসে মুভ করবো, লেটস ই কমার্স অথবা কোনো দোকান, অন্য কোনো সাইড বিজনেস, যেন আমার ধীরে ধীরে মাল্টিপল স্ট্রিম অফ রেভিনিউ হয়। আর এখানে যদি এটা থাকে যে না, এটা তো আসলে লম্বা প্রসেস, কারণ স্কিল শিখতে টাইম লাগবে, সেই ক্ষেত্রে আপনার কিছু টাকা, অ্যাটলিস্ট 10,000 বা 15,000 টাকা যদি আপনি সামহাও গ্যাদার করতে পারেন, এই গ্যাদার করার পর, এই টাকাটা গ্যাদার করার পর আমি বলবো যে আপনি বেস্ট পিপলকে হায়ার করেন, যে আপনার হয়ে কাজটা করবে। আপনি অলওয়েজ থার্ড পার্সনই থাকেন বা অলওয়েজ আপনি হাইডই থাকেন। আপনি ক্লায়েন্টকে বলবেন ওকে আমি ওয়েবসাইট বানাই দিব, এত টাকা দিতে হবে, আমি বানাই দিব। দেন আপনি ইমিডিয়েটলি একটা ডেভেলপার হায়ার করে লেটসে তাকে আপনি 50 বা 60% টাকা দিয়ে আপনি কাজটা করে নিতে পারেন। বাট এগেইন এটা রিস্কি, কারণ ক্লায়েন্ট গোস্ট হইতে পারে, ক্লায়েন্ট টাকা না দিতে পারে। আর নিজের ব্যাড রেপুটেশন বাঁচানোর জন্য অবভিয়াসলি আপনার ক্যাশ থাকা জরুরি। আমিও যখন আমার এজেন্সি শুরু করছিলাম তখন আমি 70 to 1 লাখের মতো আমি ক্যাশ রাখছিলাম, কারণ ইট ক্যান বি এনিথিং, আমাকে স্ক্যাম করতেই পারে। বাট মানুষের মাঝে আমি নিজেকে ফ্রড রাখতে চাই না। আর এটা ইসলামের দিক থেকেও প্রোহিটেড। সো আমি এই জিনিসের প্রতি ছোটবেলা থেকে অনেক কনজারভেটিভ ছিলাম বেসিক্যালি। না এটা অবশ্য লাইক আরেকটা জিনিস হলো কি যে মানি ম্যানেজমেন্ট স্কিলটা অ্যান্ড লাইক পিপল ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট বা লিডারশিপ, এই স্কিলগুলো কেমন জানি না আমাদের দেশে ওইভাবে বলে না শিখতে, আমি খেয়াল করে দেখলাম। বলতে চায় না। এটার আসলে মুন্না ভাই সব থেকে স্যাডেস্ট পার্ট হচ্ছে কি, এটা আমি ফিল করি, এটা আসলে
ইনিশিয়ালি আমাদের ফ্যামিলি থেকে, আমাদের বাবা মা, আমাদের বোন অথবা আমাদের কাজিনস অথবা যে কেউ, মানে স্পেশালি ফ্যামিলির থেকে এই জিনিসটা শিক্ষা পাওয়া সবথেকে উচিত। বাট এখানে জিনিসটা না উল্টা That's হয়ে true, যায়। true. জিনিসটাকে খুবই ট্যাবু হিসেবে দেখা হয়। টাকা, আমার ছেলে আমার টাকা আত্মসাৎ করতে চায়। হ্যাঁ, টাকা, আমার ছেলে ছোটবেলা থেকে এই পথভ্রষ্ট হইতে যেতে, সে শুধু টাকা টাকা করে। শিক্ষা দরকার তার, অবভিয়াসলি আমি কখনোই বলিনি শিক্ষা দরকার না, শিক্ষিত, অবভিয়াসলি শিক্ষা অনেক জরুরি। বাট একটা জিনিসকে যদি ট্যাবও করা হয়, অনেক কিছু ট্যাবও করা হয়, বাট ট্যাবও যদি শিক্ষাকে করা হয়, ট্যাবও যদি টাকাকে করা হয়, তাহলে তো আসলে ফ্যামিলি যদি শিক্ষা না দিতে পারে, সেক্ষেত্রে সে রিয়েল লাইফে কীভাবে সফল হবে? কারণ আমাদের ফ্যামিলি আমাদেরকে প্রথম ভাষা শেখায়, প্রথম হাঁটা চলা শেখায়, তো এটা এক্সপেকটেশন রাখাই উচিত যে ফ্যামিলি আপনাকে শেখাবে। বাট আসলে জিনিসটা কী হয়, যখনই রিয়েল লাইফে মানুষ যায়, স্পেশালি যদি আপনি ইউনিভার্সিটি ক্যারিয়ারে দেখেন বা যখন আপনি কর্পোরেট লাইফে যাবেন, তখন আসলে কেউই আপনার বন্ধু না। ইভেন অনেকেই বলে যে স্কুল লাইফের ফ্রেন্ডই বেস্ট। এটা সত্য। আমি যখন কলেজে উঠলাম, ভার্সিটি উঠলাম, আমি যখন কর্পোরেট লাইফে গেলাম, আমি কখনোই ফ্রেন্ডস তো পাইই নাই, উল্টে কেউই হেল্প করতে চায় না। লাইক সবারই জিনিসটা থাকে, সবাই বিজি, টাইম নিয়ে বিজি, কেউ কারো ওয়াইফ নিয়ে বিজি, কেউ কারো ফ্যামিলি নিয়ে বিজি, কেউ কারো টাকা পয়সা নিয়ে ঝামেলা আছে, কেউ মন খারাপ, এই সেই। কারণ যত বয়স বাড়বে তত ঝামেলা বাড়বে, রাইট? রেসপন্সিবিলিটি বাড়বে, রেসপন্সিবিলিটি বাড়বে। অ্যান্ড টাকা লাইক ইজ এভরিথিং, মানি ইজ এভরিথিং, রাইট? তো এখন যেহেতু মানি জিনিসটা নিয়ে ছোটোবেলা থেকেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে জ্ঞান দেওয়া হয় না, বা ওইভাবে কারো গুরুত্ব দেওয়া হয় না, যখন জিনিসটাকে না যদি গুরুত্বই না দেওয়া হয়, তখন জিনিসটা মনে হয় না এটা নিয়ে কথা বলাটাই আমার অপরাধ। তো এর জন্য অনেকেই ছোটোবেলা থেকেই ডিসকারেজ ফিল করে যে না, আমি যেহেতু বাবা মা বলেছে, আমি আমার বাবা মার আদর্শ সন্তান, আই শুড স্কিপ দিস পার্ট। সো ওইখান থেকে বেরিয়ে একটা প্রবলেম হয়, যেহেতু আর্লি স্টেজ থেকে সে টাকা পয়সা নিয়ে অনেক কনজারভেটিভ। সো দ্যাটস দি ইস্যু, আই থিঙ্ক দ্য মেইন প্রবলেম কামস ফ্রম দি ফ্যামিলি। না না, এটা অবশ্যই, এটা আমিও মানি। কারণ আমাদের ফ্যামিলিতে আমিও ফেস করছি যে আমাদেরকে বলা হয় যে না, তুমি এখন পড়ালেখা করো, তুমি টাকা পয়সা কোনো চিন্তা করো, টাকা কোথা থেকে আসতেছে এটা তোমার জানা দরকার নাই। বাট কোশ্চেনটা হইলো, ও যদি নাই জানে টাকা কিভাবে আসতেছে, আপনি কিভাবে আর্ন করতেছেন, কিভাবে আপনি ওইটাকে ব্যবহার করতেছেন, কোথায় দিচ্ছেন, ইনভেস্ট কোথায় করছেন, আপনার অ্যাসেট কোনটা আছে, আপনার কোনটা লাইবিলিটি, বা আরও কোথায় কোথায় আপনি দিচ্ছেন, কিভাবে টাকা ইউজ করে টাকা আনবেন, যদি এইসব আমি না জানান ওকে ছোটোর থেকে, বড় হয়ে তো অ্যাকচুয়ালি ও তো সেম আপনার মতোই ভুল করবে। ও এক্স্যাক্টলি ওর ছেলেবেলেকে বলবে না। দ্যাটস দি প্রবলেম। অ্যান্ড এটা আসলে চেঞ্জ হওয়া দরকার। আমার মনে হয় কি, আমাদের ফ্যামিলি যারা আমরা আছি, আমাদের শেখানো উচিত যে বাবার টাকা এইভাবে আসতেছে, এইভাবে আমি খরচ করতেছি, আমি এই কাজ করি, এইভাবে আমাকে দেওয়া হয়, দেন তুমি চাইলে এটা করতে পারো, তুমি চাইলে বিজনেস করতে হবে। লাইক ভাই, নলেজ দেন, ফাইন্যান্সিয়াল মানে মানি ম্যানেজমেন্ট স্কিল শিখান যত পারি। কারণ মানি ম্যানেজমেন্ট না পারলে খুবই বাজে ব্যাপার হবে, খুবই বাজে। ইভেন আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। এটা লাস্ট ইয়ারের ঘটনা, লাস্ট ইয়ার বা 23 বা 24 ঘটনা, প্রবাবলি 24, ধরেন 24 ঘটনা। তো আমার ফ্যামিলিতে একজন হচ্ছে আপনার থাকে বেশ, আচ্ছা ওইভাবে ডিটেলস না বলি, তো বেশ বয়স্ক মহিলা। তো ওনার একটা ছেলে আছে। তো দেখা গেছে যে এই ছেলে, এই যে আমার ভাই, এই পোলা সারা জীবনই বাপ মার টাকায় চলছে। এন বয়সে গিয়া সে হচ্ছে, মানে যখন বিয়ের বয়স আসছে, লাইক আমার থেকে তার ব্যবধান কত, 4 বছর 5 বছরের, বাট স্টিল আমরা খুব ভালো কাজিনস, ইউনো। তো আড্ডা দেই, গল্প করি, কথা বলি, বাট তারপর আমি তার ছোট। তো ওইখান থেকে আমি তারে জিজ্ঞেস করলাম যে বিয়ের যে কথা হইতেছে, তো লাইক তোমার মা বা কি এখন কি করতে চাইতেছো? বলতেছে যে এটা দেখাই যাব এরকম। তারপরে আমি জিনিসটা মানে আমার কাছে বিষয়টা খারাপ লাগছে, কারণ বিয়ে জিনিসটা একটা মেয়ে দায়িত্ব নিবা, তুমি দেখাই যাবো, ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? অবশ্যই। তো তারপরে এই প্রসঙ্গটা আমি একটু ইনডিরেক্টলি তার মার সামনে আর কি প্রেজেন্ট করা ট্রাই করলাম। আর আমি এত লজ্জা ফিল করছি এই কথাটা শুই না, যে মানে কথাটা এরকম আসছিল যে দেখো ফারদিন, এটা হইতেছে আল্লাহ দিবে,
আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দিবে। এটা বিয়ের পরে এটা অটোমেটিকলি কিছু একটা হয়ে যাবে বা আমিই দিব। আমার কাছে এটা লজ্জা কেন লাগছে, কারণ বিয়ের পরের দিনই যখন তার লেটসে তার ওয়াইফ যখন দেখবে তার হাজব্যান্ড বাসায় বইসা আছে, তার প্রথম দিন বা লেটসে থার্ড ডে বা ফোর্থ ডে থেকে যখন দেখবে সে এখন গিয়ে তার মা বা বাবার কাছে টাকা চাচ্ছে, তার প্রথমেই রেপুটেশন তার হাজব্যান্ডের প্রতি কমে যাবে। এটা অবশ্যই লাইক তার এটাই থাকবে যে সে তার মা বাবার আদর্শ ছেলে, মা বাবার মাম্মাস বয়, অ্যান্ড এটা তাদের কখনোই লং টার্ম হবে না। এমন তাই হয়েছে। প্রায় 8-9 মাস যাওয়ার পরে সে কিছু একটা করছে, বাট এগেইন ইউনো তার ফ্যামিলি অনেক বেশি মেয়েটাকে নিয়ে বেশি প্রবলেম ফেস করছে, অ্যান্ড দে গট সেপারেটেড। তো এই জিনিসটা কিন্তু যে প্রথম থেকে প্ল্যান নাই, পরিকল্পনা নাই, প্রপার রোড ম্যাপ নাই, হলেই হবে না। হ্যাঁ, এটা আমি ডিসকারেজ করতেছি না, আল্লাহ দেখবেন অবভিয়াসলি, আমি ধর্মে বিশ্বাস করি, আল্লাহ অবভিয়াসলি দেখবে, বাট আল্লাহ তো বলে অ্যাকশন তো নিতে হবে। হ্যাঁ, অ্যাকশন তো নিতে হবে, রাইট। আর Action না এখানে নিয়ে- এই যে উনার কথাটাও কিন্তু ভুল। উনি কেন দেখবে? আমার কথা হলো উনি কেন দেখবে, মানে আমার যে আত্মীয় আছে উনি কেন দেখবে? উনার ছেলে ফিগার আউট করবে, তার বয়সে সে ফিগার আউট করবে। তো মানি নিয়ে একটা ধরেন প্ল্যান নাই, রোড ম্যাপ নাই, যাই বিয়ে করে নিজের লাইফ নষ্ট করতেছে, একটা মেয়ের লাইফ নষ্ট করতেছে। কেন ইমাজিন একটা মেয়ে অবভিয়াসলি সফট, তাকে আপনি বিয়ে করে নিয়ে আসতেছেন, তাকে একটা ফ্যামিলি নিয়ে আসতেছেন তাকে প্রোটেক্ট করার জন্য। That's a big responsibility. বিগ রেসপন্সিবিলিটি নাই। ওই যে বললাম, মানি ম্যানেজমেন্টের বেসিক জ্ঞান পর্যন্ত নেই বাংলাদেশের মানুষের। এটাই লাইক আপনারা ভাই যেই শোনেন, লাইক যে শুনতেছেন, একটা জিনিস ভাই খেয়াল রাখবেন, মানি ম্যানেজমেন্ট স্কিলটা ভালো করেন। আপনি যদি 10 টাকাও কামান, অ্যান্ড যদি 10 টাকাও আপনার ব্যবহার করতে হয় সব জায়গায়, তারপর আপনি একটা ইন ডিটেলস একটা হিসাব রাখেন, আপনি কোথায় ইনভেস্ট করতেছেন, তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কীরকম আসতেছে। লাইক আপনি যখন স্কিল শেখেন, কি এক্স্যাক্টলি, যদি আপনার কাছে অল্প পরিমাণ টাকা থাকে ভাই, আমি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভাইস যেটা আমাকে আমার বড় ভাইরা দিছে, নিজের উপরে ইনভেস্ট করেন, আপনি নিজের স্কিল আপ করেন, এমন কিছু কেনেন যেটা অ্যাকচুয়ালি আপনার স্কিল আপ করতে হেল্প করবে। সো এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন, এটা মিস করেন না কোনো সময়।